আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে প্রেপোজিশনে। আমি জানি তোমাদের এই টপিকটি বেশ প্রবলেমেটিক একটি টপিক, এবং আমি জানি যে এই টপিকে তোমরা যারা সামনে পরীক্ষা দিচ্ছ, তারা যারা উত্তর দিচ্ছ, দেখবা যে তোমার 10টার ভেতরে 2টো বা 1টা কিন্তু ভুল হয়ে যায়। এবং আমরা চেষ্টা করব আজকে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতে যে একটি ক্লাসের মাধ্যমে কিভাবে প্রেপোজিশনের খুবই সূক্ষ্ম বিষয়গুলো, যেগুলো ভুল হবার মতো এবং যেগুলো আমাদের জানা আছে কিংবা জানা নেই, সবকিছু নিয়ে একটা আমরা চমৎকার ক্লাস উপহার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তবে তার আগে একটু বলে রাখছি, তোমরা যারা এই মুহূর্তে ক্লাস করছো, তোমরা তোমাদের অবশ্যই যারা ফ্রেন্ডস আছে তাদেরকে সবাইকে এই ক্লাসটি শেয়ার করে দাও, জানিয়ে দাও, যাতে সবাই ক্লাসটি উপভোগ করতে পারে। তার আগে একটু বলে নিই আমি যে আমি খুব একটা ভূমিকা বলবো না, পুরো ক্লাসে চলে যাচ্ছি। আমরা যে প্রেপোজিশনটা পড়ছি, এই প্রেপোজিশনের অ্যাকচুয়ালি বাংলাটা কি এটা আমাদের জানা উচিত। যদি এটা কোনো পরীক্ষায় আসবে না, কোথাও কোনো পরীক্ষায় লিখতে হবে না, তবে জেনে রাখা ভালো এই কারণে, কজ তুমি যখন কোনো কিছু পড়বে, এইটার একদম বেসিক বা ফান্ডামেন্টাল যে রুট আছে যেটা, ওটা জেনে পড়লে কিন্তু তোমার জন্য অনেক বেশি ভালো হয়। কেমন? আচ্ছা, তো প্রেপোজিশনের যদি সরাসরি বাংলা করি, সেক্ষেত্রে যদি আমরা বলি অব্যয়, এটা কিন্তু পুরোপুরি ঠিক হবে না। কারণ অব্যয় বলতে ইংলিশের 3টি পার্টস অফ স্পিচকে একত্রে অব্যয় বলা হয়। আমি আবারও বলছি, যেমন পদান্বয়ী, অনন্বয়ী এবং সমুচ্চয়ী অব্যয়। এই 3টা অব্যয়কে আমরা ইংলিশ পার্টস অফ স্পিচে বলি হচ্ছে প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এই যে প্রেপোজিশন, এই প্রেপোজিশনকে আমরা বলবো হচ্ছে পদান্বয়ী অব্যয়। একটু মনে রাখবো, এটাকে আমরা বলবো হলো পদান্বয়ী অব্যয়। এর আরো একটা নাম আছে, এটাকে আমরা বলতে পারি সম্বন্ধ সূচক অব্যয় বলতে পারি, সম্বন্ধ সূচক অব্যয়, এটাও আমরা বলতে পারি চাইলে। তাহলে পদান্বয়ী অব্যয় বলা যায়, সম্বন্ধ সূচক অব্যয় বলা যায়। আবার অনেক ক্ষেত্রে বাংলা যে বিভক্তি আছে, এই বাংলা বিভক্তির সাথে কিন্তু প্রেপোজিশনের একটা চমৎকার মেলবন্ধন কিন্তু রয়েছে। তো যাই বলি, আমরা বিভক্তি বলি, পদান্বয়ী অব্যয় বলি, সম্বন্ধ সূচক অব্যয় বলি, এটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা ক্লাসে গল্পগুজব করব। আমি আবারও বলছি, কোনো ভূমিকা ছাড়া আমি ক্লাস শুরু করে দিচ্ছি, কজ অনেক লম্বা কথা। আমরা চেষ্টা করব পুরো ক্লাসের মধ্যে প্রেপোজিশনের বিষয়গুলোকে আমরা তোমাদের সামনে নিয়ে আসতে। তো এখন একটু বলি, এই যে প্রেপোজিশন যারা আমরা আজকে পড়তে যাচ্ছি, তাদের মনে রাখা উচিত আমাদের কয়েকটা জায়গায় খুব বেশি ভুল হয়ে যায়, এবং এই ভুলগুলো হয় কেন তা একটু বোঝার ট্রাই করি। আমরা যারা আজকে ক্লাসটা করছি, তাদের একটা কথা মনে রাখতে হবে যে তোমরা প্রেপোজিশন যারা করতে চাও অ্যাকচুয়ালি ভালো করে, তাদের 3টি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। 3টি বিষয়, আবারও বলছি, প্রেপোজিশন ভালোভাবে সলভ করার জন্য 3টি বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা ভালো করে জানতে হবে। কারণ মনে রাখবো যে 10টি যে তোমার গ্যাপ থাকে প্রেপোজিশনের জন্য, যে 10টি বা 5টি যাই গ্যাপ থাকুক না কেন, এই যে গ্যাপগুলো থাকে এর মধ্যে কিন্তু প্রায় 40 থেকে 50% বা 30% যে উত্তরগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কেন্দ্রিক থাকে। এখন তোমাকে বলতে হবে, স্যার তাহলে যে আমরা এতগুলো প্রেপোজিশন কোত্থেকে শিখবো? কোনো টেনশন নেই, আজকের ক্লাসের মধ্যে আমরা সেগুলো তোমাদেরকে স্লাইড আকারে দিয়ে দিব, যে কোন কোন প্রেপোজিশনের পরে কোন কোন ওয়ার্ডগুলো কোন প্রেপোজিশন গ্রহণ করে, সেগুলো আমরা এই ক্লাসের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদেরকে প্রেপোজিশনের মিনিংগুলো খুব ভালো করে জানতে হবে। কারণ মনে রাখবো যে প্রেপোজিশন যেগুলো আসে, এগুলো মিনিং বেসড কিছু উত্তর তোমাকে দিতে হবে। যেমন ধরো এ অন্তস্তীয় তে, এই যে বিভক্তি, এটা হলে কোন প্রেপোজিশন বসে, যেমন প্রতি, দ্বারা, ঠিক আছে, এইগুলো হলে কোন প্রেপোজিশন বসে, অর্থাৎ বিভক্তি কেন্দ্রিক কিছু প্রেপোজিশনের অর্থগুলো আমাকে জানতে হবে। আর তৃতীয়, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদেরকে রুলসগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এই যে রুলস, তাহলে 3টা কথা আমরা একটু বলছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমাকে জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিনিং আমাকে জানতে হবে। আর নাম্বার 3 হচ্ছে কি বলো, আমাদেরকে রুলস আমাদেরকে জানতে হবে, অর্থাৎ কোনটার জন্য কি বসে, ইন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, অন কোথায় বসে, ইত্যাদি বিষয়গুলো আমরা ক্লাসে কিন্তু জানবো। তো এই 3টি বিষয়কে যদি আমরা কম্বাইন করতে পারি, একত্রিত করতে পারি, তবেই কিন্তু একটা প্রেপোজিশনের একটা খুব র ক্লাস কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা আমাদের প্রধান যে ক্লাসটা আজকে শুরু করব ইনশাআল্লাহ, আজকে ইনের ব্যবহার দিয়ে শুরু করব, যে কোন কোন জায়গাতে ইন বসে। এখানে আমরা 3টা বিষয় শিখবো একাধারে। একটা হচ্ছে ইনের বাংলা অর্থটা কি, সেটা আমরা দেখব। 2 নম্বর হচ্ছে কোন কোন ওয়ার্ডের সাথে ইন বসে, সেটা আমরা দেখব, এবং কোন কোন ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়, রুলস, সেটাও কিন্তু আমরা দেখব। প্রথমত আমরা দিয়েছি, খেয়াল করো সবাই, যে ইনের ব্যবহার, ইনের বাংলা হচ্ছে বাংলাতে সপ্তমী বিভক্তি। আবারও বলছি, বাংলাতে যদি আমরা দেখি সপ্তমী বিভক্তি, এটা বললে একটু কঠিন মনে হচ্ছে, তো আমি বাংলা বলে দিচ্ছি, যেখানে দেখব এ অথবা অন্ত্যেষ্টিয় অথবা তে, এই 3টি কথা যখন তুমি দেখতে পাবে, মনে রাখবা সেখানে কিন্তু তোমার অবশ্যই আমরা কি বসাবো বলো, ইন। তবে মনে রাখবো
এই সপ্তমী বিভক্তিতে কিন্তু কেবল ইন না, এখানে কিন্তু অ্যাটও বসতে পারে। তো কোথায় অ্যাট বসবে কোথায় ইন বসবে তা আমরা অ্যাটের ব্যবহারে গেলে আরো ভালো করে বুঝতে পারবো। তবে এইটুকু মনে রাখো যে বাংলা অর্থ যদি এ হয় অথবা অন্তস্তীয় হয় অথবা তে হয়, এই তিন ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশ প্রেপোজিশন আমরা ইন বসাচ্ছি। আচ্ছা ওকে, এবার আমরা দেখতে চাচ্ছি যে কোন কোন ক্ষেত্রে ইন বসে। এই যে কথাগুলো আমরা এখানে লিখে দিয়েছি এগুলো খুবই ইজি, খুবই কি বলবো, খুবই সহজ কথা। তোমরা এগুলো যে কোনো জায়গায় ভিডিওস, যে কোনো ক্লাস, যে কোনো বইতে তোমরা খুঁজে পাবে। তবে আমি কিছু স্পেশাল কথাগুলো বলবো ক্লাসের মাঝে মাঝে, এইগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই স্লাইডটা আমি খুব দ্রুত সামনে আগাবো, কজ এই স্লাইড এবং তার পরের স্লাইড দুটোই তোমরা খুব ভালোভাবে জানো। তবে তার পরের স্লাইডগুলো থেকে তোমার কাছে দেখবে একটু কঠিন মনে হবে। এক নম্বর সেটা হচ্ছে আমরা একটু আরেকটু পেছনে চলে যাই। কোনো মাস যখন দেখবা, মাস, আবারও বলছি মাস, অর্থাৎ আমরা জানি যে আমাদের 12 যে মাস আছে, 12টা মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যেগুলো আছে, এই 12 মাসের নাম যখন তোমার থাকবে এগুলোর পূর্বে তুমি অবশ্যই কি বসাবে, কথা বলো, ইন বসাবে। আবারও বলছি 12 মাসের নাম যখন দেখবে, অক্টোবর আছে, নভেম্বর আছে, এই 12 মাসের নাম যখন তুমি দেখবে অবশ্যই তার পূর্বে কি বসবে, কথা বলো বাচ্চারা, ইন বসবে। ওকে আচ্ছা, 2 নম্বর আমরা বললাম সাল। যেমন ধরো আমরা এখানে বলেছি 1971, 1993, হ্যাঁ, এই যে সালগুলো আছে এই সালগুলোর পূর্বে কি বসাবো আমরা, বলো, ইন বসাবো। আচ্ছা, তৃতীয় হচ্ছে দেশের আগে আমরা ইন বসাবো। যে কোনো দেশের নাম, যে দেশের নাম, যে বাংলাদেশ আছে, দা ইউএসএ আছে, দা ইউকে আছে, দা ফিলিপিন্স আছে, দা নেদারল্যান্ডস আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, ইরান আছে, এই যে দেশগুলো আছে এই দেশগুলোর পূর্বে কি বসে, কথা বলো বাচ্চারা, ইন বসে। ওকে, এরপরে আসো, মনে রাখবা যখন কোনো বড় শহর থাকে, বড় শহরের পূর্বে ইন বসবে। এই কথাটা তোমাদের কাছে একটু মানে কঠিন লাগে, স্যার বড় শহরের পূর্বে ইন বসবে, ছোট শহর হলে অ্যাড বসবে, এই কথাটা আমাদের কাছে ভালো লাগে না। কেন লাগে না বলি তোমাদের কাছে, কারণ হচ্ছে তোমার কাছে মনে হবে স্যার দেখেন যে ঢাকা শহরটা কারো কাছে বড় কারো কাছে ছোট, বলি। আবার তুমি যে জেলা শহরগুলোতে থাকো বা একটু থানা শহর বা একটু গ্রামের মধ্যে, স্যার এই শহরটা কারো কাছে বড় কারো কাছে ছোট, তাহলে আমি কি হলে গিয়ে বুঝবো কিভাবে এটা বড় শহর না ছোট শহর? এবার তোমাকে আমি চমৎকার একটা আইডিয়া দিচ্ছি, মনে রাখবা যখন দেখবা কোথাও লেখা আছে গ্রাম অথবা শহর অথবা দেশ অথবা মহাদেশ, আমার দিকে ভালো করে খেয়াল করো, গ্রাম, শহর, দেশ, মহাদেশ, এই চারটা কথার পূর্বে হচ্ছে ইন বসবে। অর্থাৎ যে জায়গাটা একটা গ্রামের চেয়ে ছোট, মনোযোগ দাও, যে জায়গাটা একটা গ্রামের চেয়ে ছোট তার পূর্বে কিন্তু হচ্ছে অ্যাড বসবে। আর যে জায়গাটা গ্রাম বা তার থেকে বড় তাহলে কি বসবে বলো, ইন বসবে। তার মানে খেয়াল করো, যদি আমরা বলি ভিলেজ, তাহলে ভিলেজটা একটা গ্রাম, কি বসবে, ইন বসবে। ঢাকা একটা গ্রামের চেয়ে বড়, কি বসবে, ইন বসবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে মনে রাখবা গ্রামের চেয়ে যদি ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাট, আর গ্রাম বা গ্রামের চেয়ে বড় হলে কি বলবো বলো, ইন। অতএব ছোট স্থান আর বড় স্থান বললে এটা আমার মনে হয় খুব একটা সুন্দর শোনায় না বা খুব একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যায় না। তো ছোট স্থান বড় স্থান মানুষ ভেদে ভিন্ন হয়, কারো কাছে ছোট স্থান হয়ে যায় আবার কারো কাছে এটা কিন্তু বড় স্থান হয়ে যায়। তো এই কারণে যে কাজটা আমরা করব যে আমরা মনে রাখবো যে গ্রাম বা গ্রামের চেয়ে ছোট, গ্রামের চেয়ে ছোট হলে ছোট স্থান, আর গ্রাম বা গ্রামের মতো হলে বা তার চেয়ে বড় হলে তো বড় স্থান বললামই আমরা। ওকে, এরপরে আসো, কোনো বিষয়ের পূর্বে ইন বসে। যে কোনো বিষয়, যেমন ধরো তুমি কোন বিষয়ের লেকচারার, তুমি কোন বিষয়ে ভালো করছো, যেমন ম্যাথমেটিক্সে তুমি ভালো, বা তুমি ইংলিশের লেকচারার, যেন বলা হলো আই এম আ লেকচারার ইন ইংলিশ, এখানে কিন্তু অ্যাট ইংলিশ হবে না, হবে কি বলো, ইন ইংলিশ। কারণ ইংলিশ এটা বিষয়ের নাম, এটা সাবজেক্টের নাম, আর সাবজেক্টের নামের পূর্বে কি বসে বলো, ইন বসে। এখানে বলা আছে হি ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স। অ্যাট হোম মানে কি বলো, দক্ষ, আমরা জানি এক্সপার্ট। অ্যাট হোম মানে কি বলো, এক্সপার্ট বা দক্ষ, অর্থাৎ সে ম্যাথমেটিক্সে দক্ষ। এভাবে কথা হচ্ছে যে ম্যাথমেটিক্স যেহেতু একটি সাবজেক্টের নাম তাই হচ্ছে কিন্তু আমরা এখানে কি বসাচ্ছি বলো, আমরা এখানে ইন বসাচ্ছি। ওকে, এরপরে আসো, ঋতুর আগে, অর্থাৎ যে আমাদের যে ঋতুগুলো আছে স্প্রিং, অটম, যেগুলো আমাদের যা আছে, যে ঋতুগুলো আমরা অ্যাকচুয়ালি যেগুলো আমরা বলি স্প্রিং বলি, অটম বলি, কেমন, এই যেগুলো আছে এগুলোর পূর্বে কি বসবে, কথা বলো, ইন বসবে। ওকে আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পেরে গেছি, মাস, সাল, দেশ, গ্রাম বা গ্রামের চেয়ে বড়, বিষয়ের নাম বা ঋতুর আগে এগুলোর পূর্বে কি বসবে বলো, ইন বসবে। ওকে আচ্ছা, আরো কিছু আছে, এই 12টা ভালো করে মনে রাখলে চলবে। 1 নম্বর, আর একটু আছে 7 নম্বর হচ্ছে দশকের আগে ইন বসবে। স্যার দশক কিভাবে বুঝবো, দশক মানে কি? দশককে ইংলিশে বলা হচ্ছে ডিকেইড, আর ডিকেড মানে হচ্ছে প্রতি 10 বছরকে একত্রে বলা হয় কি বলো, দশক। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যে এইটা দশক তা আমি বুঝবো কিভাবে? মনে রাখবে যে কোনো সংখ্যার সাথে বা কোনো সালের সাথে যখন এস যুক্ত থাকবে বুঝে নিবা এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে দশক বোঝাচ্ছে। যেমন 1990s এস আছে, এস মানে হচ্ছে 90 এর দশক। যেমন 80s মানে 80 দশক,
70s, এস আছে মানে 70-এর দশক। আর দশক বুঝালে তার পূর্বে আমরা কি বসাচ্ছি বলো? আমরা কিন্তু তার পূর্বে আমরা ইন বসাচ্ছি। ওকে, কথাগুলো কি আমরা বুঝতে পেরে গেছি? আচ্ছা, এবারে আসো। এরপরে আমরা দেখলাম শতাব্দীর পূর্বে, কার পূর্বে বলো? শতাব্দীর পূর্বে ইন বসবে। সেঞ্চুরি, আমরা শতাব্দী বুঝতেই পারছি, যদি কোথাও সেঞ্চুরি কথাটা উল্লেখ থাকে, সেঞ্চুরি মানে শতাব্দী, 100 বছরকে 1 শতাব্দী বলা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু কথা কি বসাচ্ছি? ইন বসাচ্ছি। এরপরে আসো স্ট্রিট অর্থাৎ রাস্তা। এখানে খুব খেয়াল রাখতে হবে, এই 9, 10, 11 এবং 12 এই চারটা কথা ভালো করে মনে রাখতে হবে। আমি আবারও বলছি, তোমরা যারা এই মুহূর্তে ক্লাস করছো, 9, 10, 11, 12 এই চারটা জায়গায় তোমার সবচেয়ে বেশি তোমার কনফিউশন হবে। আমি বুঝাচ্ছি, সেটা হচ্ছে স্যার রাস্তা বা স্ট্রিটের আগে ইন বসবে। এখন তোমার মনে কোশ্চেন চলে এসেছে, স্যার রাস্তার পূর্বে ইন বসবে তা আমি জানি, তবে আমি তো শুনেছি রোড এর পূর্বে অন বসে, অ্যাভিনিউ এর পূর্বে অন বসে, হাইওয়ে এখানে অন বসে, সুপারওয়ে এখানে অন বসে, এক্সপ্রেসওয়ে অর্থ রাস্তা তাও কিন্তু অন বসে। তাহলে আপনি যে বললেন রাস্তার পূর্বে ইন বসে কখন, এই যে তোমার যে ধাঁধাটা যে তোমার কাছে আছে সেটা কিন্তু আমি তোমাকে এখন সলভ করে দিচ্ছি, একটু খেয়াল করো তোমরা। সেটা হলো, মনে রাখবা এই স্লাইডটা ভালো করে খেয়াল করো, রাস্তার কিন্তু অনেকগুলো ইংলিশ আছে। রাস্তা ইংলিশ স্ট্রিট হতে পারে, আবার রাস্তা ইংলিশ রোড হতে পারে, রুট হতে পারে, ক্যাম্পাস যদিও রাস্তা না, এটা আমি পরে বলছি। যেমন ধরো হচ্ছে হাইওয়ে হতে পারে, সুপারওয়ে হতে পারে, কেমন? আচ্ছা, বিভিন্ন রকমের রাস্তা হতে পারে। মনে রাখবো সহজ কথা, রাস্তা ইংলিশ যদি স্ট্রিট হয়, আবারও বলছি, রাস্তা ইংলিশ যদি স্ট্রিট হয় তবেই কেবল ইন বসবে, বাকি যত রাস্তা আছে অবশ্যই বসাবো হচ্ছে অন। আবারও বলছি, রাস্তার ইংলিশ যদি স্ট্রিট হয় সেক্ষেত্রে ইন, আর বাকি যত রাস্তা আছে কি বসবে বলো? অন। কিন্তু এই রাস্তার সাথে যখন দেখবা কোনো সংখ্যা উল্লেখ আছে, আবারও বলছি, রাস্তার সাথে যখন কোনো সংখ্যা উল্লেখ থাকে তখন কিন্তু ইন অন কিছুই না, তখন বসবে কিন্তু হচ্ছে অ্যাট। বলো কি বসবে? অ্যাট। এর কারণ কি? রাস্তার সাথে সংখ্যা উল্লেখ থাকলে সেটা কিন্তু রাস্তা বোঝায় না, সেটা বোঝায় হলো একটা ঠিকানা, অর্থাৎ অ্যাড্রেস বোঝায়। তো তিনটি কথা আমি একটু সামারাইজ করছি আরেকবার। রাস্তার ইংলিশ স্ট্রিট হলে ইন বসবে, রাস্তার ইংরেজি যদি স্ট্রিট ছাড়া অন্য যে কোনো ইংরেজি হয় সেগুলো হবে অন, আর যে কোনো রাস্তার সাথে যদি আমরা সংখ্যা বসাই কিংবা ঠিকানা বোঝায় অর্থাৎ অ্যাড্রেস বোঝায় সেক্ষেত্রে আমরা অন বা ইন কিছুই বসাবো না, আমরা বসাবো কিন্তু কি বলো বাচ্চারা? অ্যাট। এখন খেয়াল করো, যেমন ধরো আমরা একটা বোঝাচ্ছি, যেমন ঢাকা কলেজ স্ট্যান্ড হবে না, হবে স্ট্যান্ডস। ওকে, ঢাকা কলেজ স্ট্যান্ডস ড্যাশ মিরপুর রোড। এখন দেখো এখানে রোড আছে, স্ট্রিট নেই, তাহলে আমরা রোড বসালে কিন্তু আমরা ইন বসাবো না, বসাবো কি বলো? অন। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, আবার যেমন ধরো যদি আমরা বললাম যে আই মিট হার ড্যাশ দ্য ওয়ে, এটা অর্থ রাস্তা। কোন রাস্তা? স্ট্রিট না, আমরা কি বসাচ্ছি কথা বলো? অন। আবার যেমন ধরো আমরা যদি বললাম যে আওয়ার স্কুল ইজ ড্যাশ দ্য মেইন রোড, দেখো মেইন রোড আছে, স্ট্রিট নাই, তাহলে ইন দ্য মেইন রোড হবে না, হবে কি বলো? অন দ্য মেইন রোড। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? কিন্তু যদি তোমাকে বলতাম যে আই মেট হিম, ভালো করে খেয়াল করে এভাবে থাকতো, আই মিট হার ড্যাশ দ্য স্ট্রিট, এখানে থাকতো যে আই মিট হার ড্যাশ দ্য স্ট্রিট, এখানে কিন্তু স্ট্রিট থাকলে তুমি আর অন বলতা না, বলতা কি কথা বলো? ইন। অর্থাৎ স্ট্রিট বললে সেখানে কিন্তু অন বসে না, কি বসে বলো? ইন। আচ্ছা, আর এটা খেয়াল করো, সেটা হচ্ছে আওয়ার হেড অফিস ইজ লোকেটেড ড্যাশ 31/31 ইন্দিরা রোড। এখন খেয়াল করো, দেখো রোড কিন্তু আছে, কিন্তু এই যে সংখ্যাটা উল্লেখ আছে, এই সংখ্যাটা থাকার কারণে এটা কিন্তু আর রোড বোঝাচ্ছে না, এটা কিন্তু একটা ঠিকানা বোঝাচ্ছে, অ্যাড্রেস বোঝাচ্ছে। তো যেহেতু ঠিকানা বোঝাচ্ছে তাহলে কিন্তু আমরা অন বা ইন কিছুই বলবো না, আমরা বলবো কি বলো? অ্যাট। আশা করি তোমরা রোড জাতীয় যত কিছু প্রবলেম সেগুলো বুঝতে পেরেছো। আমি আরেকবার ক্লিয়ার করছি বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। রাস্তার ইংরেজি যদি স্ট্রিট হয় সেক্ষেত্রে আমরা ইন বসাবো, রাস্তার ইংরেজি যদি স্ট্রিট ছাড়া অন্য যে কোনো ইংরেজি হয় সেক্ষেত্রে আমরা অন বসাবো, আর রাস্তার ইংরেজির সাথে যদি কোনো সংখ্যা উল্লেখ থাকে অর্থাৎ কোনো অ্যাড্রেস বা ঠিকানা বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট বসাবো। আচ্ছা, এরপরে চলে যাই আমরা আবার আগের জায়গাতে। তাহলে আমরা 9 নম্বরটা বুঝতে পেরেছি রাস্তার ব্যাপারটা। এরপরে আসো, ভেতরে অবস্থান করা বোঝালে ইন, সেটা আমরা জানি। তবে কোন বিষয়ের পূর্বে ইন বসে, খুবই গুরুত্বপূর্ণ। এইমাত্র যে তোমাদেরকে বললাম যে কোনো বিষয়ের পূর্বে হি ইজ আ লেকচারার ইন ইংলিশ, ইন বাংলা, ইন ফিজিক্স, অর্থাৎ যে কোনো বিষয় বললে তার পূর্বে কিন্তু আমরা কি বসাচ্ছি কথা বলো? ইন। তবে মনে রাখবে বিষয়ের পূর্বে যখন ইন বসে আবার বিষয়ের পূর্বে কিন্তু অ্যাটও বসে। মনোযোগ দাও, খুব খেয়াল করো, এটা তোমার পরীক্ষা ঝামেলা হয়ে যাবে। বিষয়ের পূর্বে কিন্তু আবার তোমার অ্যাটও কিন্তু বসে। সো প্রশ্ন হচ্ছে স্যার আমি কোন জায়গাতে অ্যাট বসাবো আর কোন জায়গাতে ইন বসাবো? মনে রাখবা যখন দেখবা বিষয়ের নামের পূর্বে গুড আছে, বেটার আছে, বেস্ট আছে, অ্যাপ্ট আছে, অ্যাপ্ট মানে দক্ষ, APT অ্যাপ্ট, এর অর্থ দক্ষ, এফিশিয়েন্ট এক কথা, কুইক আছে, অথবা বিষয় নামের পূর্বে ব্যাড আছে
ওটস আছে, ওটস আছে, ডাল আছে বা শো আছে। ভালো করে খেয়াল করো, যখন দেখবে বিষয়ের নামের পূর্বে এই ওয়ার্ডগুলো আছে তখন কিন্তু আর ইন বসাবে না, বসাবে হচ্ছে কি কথা বলো অ্যাট। আর একবার কি বলছি বলো, বসাবে কি বলো অ্যাট। এটা মনে রাখার সহজ কৌশলটা কি মনে রাখবে, ভালো দিয়ে যেগুলো, ভালো অর্থ গুড, ভালো অর্থ বেটার, ভালো অর্থ বেস্ট, ভালো অর্থ ভালোর দিকে যে অনেকটা কাছাকাছি ভালো, অ্যাপ্ট, কুইক, এগুলো সব ভালোকে বোঝায়, অর্থাৎ দক্ষ, দক্ষতা, ভালো ইত্যাদি বোঝায়, অর্থাৎ যেগুলো পজিটিভিটি বোঝায়। আবার খেয়াল করো ব্যাড মানে খারাপ, ওটস, ওটস, ডাল, শো, এগুলো সবই হচ্ছে নেগেটিভ অর্থ বোঝায়। অর্থাৎ মনে রাখবে যে গুড, বেটার, বেস্ট, অ্যাপ্ট এবং কুইক থাকলে এবং তারপরে যদি তোমার বিষয়ের নাম উল্লেখ থাকে বসবে কিন্তু অ্যাট। বাট যখন দেখবে হচ্ছে ব্যাড, ওটস, ওটস, ডাল, শো, এগুলোর পরে বিষয়ের নাম থাকলে কিন্তু আমরা ইন বসাবো না, বসাবো কি বলো অ্যাট। এবার চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। যেমন হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। দেখো এখানে কিন্তু ম্যাথমেটিক্স আছে, আমি কিন্তু ইন বসাচ্ছি না। কেন বসাচ্ছি না? কজ এখানে কি আছে বলো গুড। কিন্তু যদি আমি এখানে গুড না বলে বলতাম উইক, ভালো করে খেয়াল করো, যদি আমি এখানে বলতাম উইক, WEAK উইক, যদি উইক বলতাম সেক্ষেত্রে কিন্তু আমি এখানে অ্যাট ম্যাথমেটিক্স বলতাম না, বললাম হচ্ছে ইন ম্যাথমেটিক্স। কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ যখন আমরা উইক বলবো সেখানে আমরা বলবো ইন ম্যাথমেটিক্স, আর যখন গুড বলবো আমরা বলবো কি বলো অ্যাট ম্যাথমেটিক্স। ওকে, আবার যেমন ধরো বললাম হি ইজ দ্য ওর্স্ট, দা হবে ওর্স্ট। এবার দেখো আমরা অ্যাড বলেছি, আবার ব্যাড আমরা অ্যাড বলেছি, আবার গুড আমরা অ্যাড বলেছি, কুইক আমরা অ্যাড বলেছি, ঠিক আছে, স্লো অ্যাড বলেছি। ওকে, এখানে স্লো হবে, স্লো, শো হবে না, স্লো হবে। গুড আমরা অ্যাড বলেছি। ওকে, তো যে কথাটা বলছিলাম আমরা যে আমরা ন্যাচারালি কোনো বিষয়ের নামের পূর্বে ইন বসাচ্ছি, তবে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর পরে যদি কোনো বিষয়ের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা অ্যাড বসাবো না, আমরা কিন্তু ইন বসাবো না, বসাবো কি বলো অ্যাড। ওকে, আসো আরেকটা ঝামেলা তোমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে যেটা আমরা এখন একটু বলতে চাচ্ছি, দিনের অংশের পূর্বে ইন বসে। আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের ভেতরে এই কথাগুলো কেন বলছি দেখো, আমি আবারও বলছি, আমি ক্লাসের মধ্যে যে কথাগুলো খুব প্রয়োজন নেই সেগুলো আমি এড়িয়ে চলার চেষ্টা করি এবং বরাবরই চেষ্টা করি। তো যে কথাটা আমি বলছি তোমাদের সেটা হলো যে কথাগুলো ক্লাসে একদমই প্রয়োজন নেই সেগুলো বলে তো আমার কোনো লাভ নেই। তো এই কথাগুলো কেন বলছি দেখো, এই যে রুলসগুলো আছে তুমি এগুলো প্রায় বইতে খুঁজে পাবে, প্রায় ভিডিওসই খুঁজে পাবে, বাট এই যে তোমার যে ক্রিটিক্যাল যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের প্রবলেমগুলো হয়ে যায়, অর্থাৎ স্যার আমরা জানি যে বিষয়ের পূর্বে ইন বসে বলে আমরা হলে চলে গেলাম, গিয়ে দেখলাম এখানে ইন না এখানে অ্যাড বসছে, সো এখানে কিন্তু ভুলগুলো হয়ে যায়। সো আজকের ক্লাসের যে আমার মূল যে আকর্ষণটা বা মূল যে আমাদের যে আমাদের টার্গেট যে পয়েন্টটা সেটা হচ্ছে যেখানে আমরা ভুলগুলো করি সেগুলোকে আমাদেরকে একটু শুধরে নেওয়া। ওকে, কারণ আমরা রিভিশন করছি কিন্তু। আচ্ছা ওকে, দিনের অংশের পূর্বে ইন বসে। স্যার দিনের অংশ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা মর্নিং একটা দিনের অংশ, আমরা ইভিনিং একটা দিনের অংশ, নাইট একটা দিনের অংশ। এখন তোমার কাছে প্রশ্ন হবে স্যার দিনের অংশ মূলত কয়টা? মনে রাখবা দিনের অংশ মূলত 8টা, 8টাকে আমরা দিনের অংশ বলি। খুব ভালো করে খেয়াল করো, আবারও বলছি দিনের অংশ মূলত কিন্তু কয়টি বলো 8টি। সেটা কি? আমরা প্রথমত যেটা পাই সেটা হচ্ছে ডন। এই ডন মানে কি বলো উষা। উষা এর অর্থ হচ্ছে যেটা ভোর, ভোর এক কথা সকালেরও আগে। সকাল তো বলতে আমরা 11টা 59 পর্যন্ত আমরা গুড মর্নিং বলি বা আমরা সকাল বলি বিবেচনা করি, বাট 11টা 59 পর্যন্ত কিন্তু ডন না। ডনটা কি? যখন হচ্ছে আমরা বেসিক্যালি সাহারি করি, যারা মুসলমান তারা ভালো করে বুঝতে পারছো, সাহারি করি অর্থাৎ একদম আজানেরও আগে যে কথাটা বলি আমরা, হ্যাঁ, ব্লু ব্ল্যাক কোল্ড, এটাকে আমরা আরেকটু ভালো ইংরেজি বলতে পারি ব্লু ব্ল্যাক, অর্থাৎ একদম সকালেরও আগে যে ব্যাপারটা। ওকে, তো প্রথম হচ্ছে ডন। এই ডনের পরে হচ্ছে যে ওয়ার্ডটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে মর্নিং, অর্থাৎ ভোরের পরে আমরা সকাল দেখতে পাই। এই মর্নিং এর পরে আমরা কি পাই বলো নুন। এই নুনের পরে আমরা কি পাই বলো আফটারনুন। এরপরে আমরা কি পাই বলো ডাস্ক। ডাস্ক মানে হচ্ছে গোধূলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, গোধূলি মানে হচ্ছে বিকেল এবং সন্ধ্যা, এই দুটোর মাঝে 15 থেকে 20 মিনিট একটা সময় আছে যেগুলোকে আমরা বলি গোধূলি অর্থাৎ ডাস্ক। এবং খুব সহজে বুঝতে পারবা যে সময়টা অ্যাকচুয়ালি নামাজ পড়া হারাম, অর্থাৎ যে সময়টা নামাজ পড়াটা হারাম বলে বলা হয়েছে ওই সময়টা আমরা সাধারণত আমরা কি বলি বলো ডাস্ক। আচ্ছা, যদিও পুরো সময়টাই ডাস্ক না, নামাজটা পুরো সময় হারাম না, অর্থাৎ যখন সূর্যটা অস্তমিত হয় ঠিক সেই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ওটাকে হারাম বলছি। হোয়াট এভার, আমরা ডাস্ক মানে হচ্ছে গোধূলি। এরপরে আমরা বলি হচ্ছে ডাস্কের পরে কি চলে আসে ইভিনিং, অর্থাৎ আমাদের সন্ধ্যা চলে আসে। এরপরে চলে আসে হচ্ছে নাইট। এরপরে চলে আসে হচ্ছে লেট নাইট। লেট নাইট বলতে পারো তোমরা, মিড নাইট বলতে পারো, লেট নাইট, মিড নাইট, এগুলো সবই কাছাকাছি অর্থ। তো দেখো তো কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই 8টি সময়ের পূর্বেই কিন্তু ইন বসবে না। একটু মনোযোগ দাও, আমরা বইতে কি পড়েছি দিনের অংশের পূর্বে ইন বসে, ব্যাস ক্লাস শেষ বা বইয়ের কাজটা শেষ। নো, এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে স্যার। মনে রাখবে
দিনের অংশের পূর্বে যখন তুমি দা দেখতে পাবে, আবারও বলছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যখন দেখবে দিনের অংশগুলোর পূর্বে দা আছে, দা টিএচই দা, তখন অবশ্যই তুমি বলবে হচ্ছে কি বলো ইন, মনে থাকবে। আর যখন দেখবে দিনের অংশের পূর্বে দা নেই বরং আছে একটা অ্যাজেক্টিভ, আবারও বলছে কি আছে বলো অ্যাজেক্টিভ, যদিও দাটাও কিন্তু একটা অ্যাজেক্টিভ, দাটা হচ্ছে আর্টিকেল হয়ে অ্যাজেক্টিভ, যদি সরাসরি কোনো অ্যাজেক্টিভ দেখতে পাও সেক্ষেত্রে কিন্তু অন হবে না, মানে ইন হবে না, সেক্ষেত্রে আমরা বলবো কিন্তু অন, ইন না। আর যখন দেখবে দিনের অংশের পূর্বে দাও নেই অ্যাজেক্টিভ নেই, দাও নেই অ্যাজেক্টিভও নেই, দুইটার একটাও নেই, তখন বলবে কি কথা বলো বাচ্চারা, বলবে তুমি অ্যাট। তাহলে এই তিনটা কথা গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ দিনের অংশের পূর্বে কেবল ইন বসে না, অনও বসতে পারে আবার অ্যাটও বসতে পারে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে দিনের যে অংশগুলো আছে তার পূর্বে যখন তুমি দা উল্লেখ করবে তখন বলবে হচ্ছে ইন, যখন দেখবে অ্যাজেক্টিভ উল্লেখ আছে তুমি বলবে হলো অন, আর যখন দা এবং অ্যাজেক্টিভ কোনোটাই দেখতে পাবে না তুমি বলবে কি বলো অ্যাট। আচ্ছা চলো কিছু এক্সাম্পল, আমরা এখানে দেয়া নেই বাট দ্যাট দেয়া আছে কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন আই স হিম ড্যাশ দা নাইট, দেখো নাইটের পূর্বে দা আছে, সো দা যেহেতু দেখতে পেয়েছি আমি কি বসাবো কথা বলো বাচ্চারা ইন। আবার একই কথাটা বললাম আই স হিম ড্যাশ আ মুনলিট নাইট, এইবারে খেয়াল করো এই যে নাইটের পূর্বে এই যে মুনলিট, এই মুনলিট মানে চন্দ্রমুখর, চন্দ্রোজ্জ্বল, চন্দ্রমুখর, এই মুনলিট ওয়ার্ডটা কিন্তু নাইটকে কিন্তু মডিফাই করে কি হয়ে গেছে বলো অ্যাজেক্টিভ হয়ে গেছে। সো যেহেতু নাইটের পূর্বে একটা অ্যাজেক্টিভ পেয়েছি আমরা কিন্তু আর ইন বলবো না, বলবো কি বলো বাচ্চারা অন। আর আবার বললাম আই স হিম ড্যাশ নাইট, এবার দেখতে পাচ্ছি নাইটের পূর্বে দাও নেই অ্যাজেক্টিভ নেই কিছুই নেই, আমরা কি বলবো কথা বলো অ্যাট। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে কথা হচ্ছে তিনটা, দিনের অংশের পূর্বে যখন আমরা দেখব দা উল্লেখ আছে আমরা বলবো হচ্ছে ইন, দিনের অংশের পূর্বে যখন আমরা দেখব অ্যাজেক্টিভ উল্লেখ আছে আমরা বলবো কি বলো অন, আর যখন দেখব দা এবং অ্যাজেক্টিভ এর কোনোটাই উল্লেখ নেই আমরা কি বলবো বলো অ্যাট। তবে একটা মজা আছে, সেটা হচ্ছে যেমন ধরো বললাম এই কোশ্চেনটা তাহলে কি হবে খেয়াল করো তো, বললাম আই স হিম ড্যাশ, বললাম হচ্ছে মানডে নাইট, এইবার চিন্তা করে বলো তো এখানে আমরা কি বলবো। আমি আবারও বলছি, আমরা প্রেপোজিশন খারাপ করার সবচেয়ে বড় কারণটা কি বলি দেখো তো, মিলাও তোমার সাথে মিলছে কিনা কথাটা, সেটা হচ্ছে প্রেপোজিশনের ক্ষেত্রে আমরা উত্তর করি কোনটা জানো, যেটা মুখে ভালো আসে, মনে হয় যে না এটা বললে ভালো শোনাচ্ছে বা বললে মনে হয় হয়ে যায় অবস্থা, সেটা আমরা দিয়ে আসি। বাট একটু চিন্তা করে নিগুড়ভাবে চিন্তা করে কিন্তু আসলে আমরা উত্তর কিন্তু করতে চাই না বা করতে পারি না বা করি না। এর কারণ হচ্ছে আমরা দেখি না আন্দাজে যদি 10টা উত্তর দিই মোটামুটি 6-7টা তো হয়েই যায়, কিন্তু স্যার 6 বা 7টা হলে তো তুমি টপার হবে না বা এ প্লাসটা পেয়ে যাবে না, এ গ্রেডে তুমি আটকে থাকবে। সো এই এ গ্রেডকে এ প্লাসে কিভাবে তুমি কনভার্ট করবে, বা তুমি যে নন টপার থেকে টপার কিভাবে হবে, এর কথা আমাকে 10টাই হতে হবে, কারণ হচ্ছে আমাকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। এখন তুমি চিন্তা করবে এখানে কি আসে, মুখের মধ্যে কোনটা ভালো আসে, এটা উত্তর না, উত্তরটা হচ্ছে কি হবে বুঝে উত্তর দিব। এখন দেখো তুমি বলো নাইট আছে না নাই আছে, এর আগে ওয়ার্ডটা কি দেখতে হবে মানডে। এখন আমার দিকে তাকাও, স্যার মানডে ওয়ার্ডটা কিন্তু একটা নাউন, কারণ আমরা জানি দিনের অংশগুলো নাউন হয়, কিন্তু এই বাক্যে মানডে কিন্তু নাউন হয়নি, এই বাক্যে মানডে হয়ে গেছে কি বলো অ্যাজেক্টিভ। স্যার কেন অ্যাজেক্টিভ হলো? কারণ দুটো নাউন যখন পাশাপাশি বসে, নাইটও একটা নাউন মানডেও একটা নাউন, তখন প্রথম নাউনটা হয়ে যায় অ্যাজেক্টিভ, একে বলা হয় নাউন অ্যাজেক্টিভ, অর্থাৎ ওই অ্যাজেক্টিভ যেটা মূলত নাউন ছিল বাট বাক্যে বসবার কারণে অ্যাজেক্টিভ হয়ে গেছে তাকে আমরা বলি হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। ওকে আচ্ছা, তো যেটা বলছিলাম যে নাইটের পূর্বে মানডে থাকার কারণে এটা অ্যাজেক্টিভ হয়ে যাওয়ার কারণে, এখন তুমি একটু আমাকে বলো যেহেতু অ্যাজেক্টিভ হয়ে গেছে আমরা এখানে কি বলবো বলো তো বাচ্চারা, আমরা এখানে কিন্তু অন বলবো, কারণ আমরা বলেছি যে নাইটের পূর্বে বা দিনের অংশের পূর্বে যখন অ্যাজেক্টিভ থাকে আমরা সেখানে কি বসাচ্ছি বলো অন বসাচ্ছি। তাহলে আশা করি তোমরা এই তিনটি কথা ভালো করে বুঝতে পেরেছো যে দিনের অংশের পূর্বে কি বসবে, রাস্তার পূর্বে কি বসবে, আর বিষয়ের নামের পূর্বে অ্যাকচুয়ালি কি বসবে। তবে এখানে আরো কয়েকটা কনফিউশন তোমাদের আছে, আমি একটু কনফিউশনগুলো দূর করার ট্রাই করছি। আমি ওই যে বললাম বেসিক্যালি তোমাদেরকে নিয়ে কনফিউশনের ক্লাসগুলো আমি নেওয়ার ট্রাই করছি আজকে। মূলত একটা হচ্ছে প্লে অর্থ খেলা করা, তাই তো? আচ্ছা, তবে দেখবা তুমি যখন কনটেক্সট পড়তে যাবা বা তুমি যখন টেক্সট কোনো পড়বে তখন দেখবে প্লের পূর্বে কখনো অ্যাট হচ্ছে আবার প্লের পূর্বে কখনো ইন হচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা বেসিক্যালি কোন জায়গাতে মনোযোগ দাও, সেটা হচ্ছে যখন তুমি বলবে অ্যাট প্লে তখন তার বাংলা হবে কোনো খেলাধুলায় তুমি ব্যস্ত আছো। আচ্ছা, কিন্তু তুমি যখন বলবে ইন প্লে অর্থাৎ প্লের পূর্বে যখন তুমি ইন বলবে তখন আর এটা খেলাধুলায় ব্যস্ত বুঝাবে না বা খেলাধুলা বুঝাবে না, বুঝাবে খেলাচ্ছলে। খেলাচ্ছল মানে কি জানো?
তামাশা করে। তামাশা করে মানে কি বলতো, অর্থাৎ নট সিরিয়াসলি, অর্থাৎ যে কথাটা আমি খুব একটা সিরিয়াসলি বলিনি, আমি মজা করে বলেছি, আমি কিডিং করছি, আমি এটাকে তোমাকে কি বলবো, আমি তোমার সাথে কৌতুক করছি। হ্যাঁ, এটাকে আরবিকে বলে মিজাহ, অর্থাৎ তোমার সাথে আমি কৌতুক করছি, তোমার সাথে আমি তামাশা করছি, এমনগুলোকে আমরা বলি হচ্ছে ইন প্লে। এখন খেয়াল করো, যেমন ধরো বলা হলো যে দ্য চিলড্রেন আর ড্যাশ প্লে। এখন বলো, উত্তর কিন্তু আন্দাজে দেয়া যাবে না, মুখে যেটা ভালো আসে সেটা না, আগে বুঝতে হবে। বলো, বাচ্চারা কি করছে? বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত। সো যেহেতু বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত, তো প্লের পূর্বে কি হবে কথা বলো, অ্যাট। আবার যদি বলা হলো আই সেইড হিম ড্যাশ প্লে, তুমি একটু বাংলা করো, আমি তাকে খেলাধুলায় বলেছিলাম, এটা কি অর্থ হয় না? আমি তাকে তামাশা করে বলেছিলাম, আমি তাকে খেলার ছলে বলেছিলাম, আমি তাকে সিরিয়াসলি বলিনি, বা অর্থাৎ তাকে আমি খুবই সিলি ভাবে বলেছিলাম, এমন কিছু একটা ওয়ার্ড আসবে। সো যখন বলবে তামাশা করে যখন কিছু বলা হয়, সেক্ষেত্রে আমরা অ্যাট বলি না, বলি কি বলো, ইন। অর্থাৎ ইন প্লে মানে তামাশা করে কোনো কিছু বলা, আর অ্যাট প্লে মানে হচ্ছে কোনো খেলার ছলে কোনো কিছু বলা। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? আজকের ক্লাসগুলো কিন্তু আমি খুব চেষ্টা করছি যে আমি যেখান থেকে খুব দ্রুত এগিয়েছি, অর্থাৎ প্রথম দিক থেকে, এর কারণ হচ্ছে ওগুলো তোমার কাছে খুব ইজি, যেমন গ্রাম, শহর, মাস, বছর, ঋতু, দশক, শতাব্দী, এগুলোর পূর্বে ইন বসে, এগুলো তোমরা সবাই জানি, বা যারা এইচএসসি ক্যান্ডিডেট, বা যারা এসএসসি ক্যান্ডিডেট, বা যারা দেখছো বা যারা দেখবা, সবাই মোটামুটি তোমরা জানো। কিন্তু মূল যে জায়গাগুলো আমাদের ভুলগুলো হয়, সেগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে একটু কথাবার্তা বলবার ট্রাই করছি। আচ্ছা, এরপর আরেকটা বড় ব্যাপার স্যার, এটা খুবই একটা ঝামেলা, যে স্যার পরে অর্থ, ফাইন স্যার, পরে অর্থে তো ইনও হয়, আবার পরে অর্থে আফটারও হয়। আমি যদি মুখে করে উত্তর দিচ্ছি, যেটা ভালো হয় খারাপ হয়, দিয়ে দেখলাম 5টার মধ্যে 3টা হয়, তো 2টা আমার হয় না, বা 5টার মধ্যে 4টা হয়, আমার হচ্ছে 1টা আমার হয় না। এর কারণটা কি? আজকে থেকে কারণটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, মনোযোগ দাও। সেটা হচ্ছে পরে অর্থে ইনও হয়, আবার পরে অর্থে কিন্তু আফটারও হয়, দুটোর অর্থ কিন্তু পরে হয়। এখন প্রশ্ন হচ্ছে কোনটার ক্ষেত্রে কি হয়? মনে রাখবা, যখন দেখবা পরে অর্থে গ্যাপের পরে একটা পিরিয়ড অফ টাইম আছে, মনোযোগ দাও, যখন দেখবে গ্যাপের পরে পিরিয়ড অফ টাইম আছে, সেক্ষেত্রে পরে অর্থে হবে ইন। আর যখন দেখবে গ্যাপের পরে, মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও, পিরিয়ড অফ টাইম আছে, সেক্ষেত্রে আফটারও হতে পারে। আবারও বলছি, গ্যাপের পরে পিরিয়ড অফ টাইম থাকলে ইনও বসতে পারে, আফটারও বসতে পারে। এখন তোমার কোয়েশ্চেন, স্যার আমি তো পিরিয়ড অফ টাইমটাই তো আমি বুঝি না, পিরিয়ড অফ টাইমটা কি এটা বুঝাচ্ছি একটু পরে, আগে একটু মনোযোগ দিয়ে শোনো। গ্যাপের পরে পিরিয়ড অফ টাইম থাকলে পরে অর্থে ইনও বসে, আফটারও বসে। তাহলে কোনটা কোথায় বসে মনে রাখবা, যখন দেখবা পরে অর্থ এসেছে, তুমি বাক্যের ভার্বের দিকে লক্ষ্য করবা। ভার্ব, বাক্যের ভার্বটাকে দেখবে, বাক্যের ভার্বটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে। যদি বাক্যের ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে হচ্ছে ইন, আর বাক্যের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আফটার। আবারও বলছি, পরে অর্থে ইনও হয়, আফটারও হয়। তুমি তাকাবে কোন দিকে? টেন্সের দিকে। প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে ইন, আর পাস্ট টেন্স হলে কি হবে বলো? আফটার। এখন চলো, এখন তোমার কোশ্চেনটা হচ্ছে স্যার যে আমরা পিরিয়ড অফ টাইম কিভাবে চিনবো? খুবই ইজি, দেখো মনে রাখবে, সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, ফুটনাইট, মান্থ, তারপর হচ্ছে ইয়ার, ডিকেড, এইজ, সেঞ্চুরি, মিলেনিয়াম, ওয়াইল। এখানে ওয়াইল মানে কিন্তু যখন না, এখানে ওয়াইল মানে মুহূর্ত। কেমন? এই ওয়াইল মানে হচ্ছে কোনো মুহূর্ত, এ ওয়াইল একটা মুহূর্ত, এরকম কিছু একটা। এই যে ওয়ার্ডগুলো বললাম, মনোযোগ দাও, এই ওয়ার্ডগুলো থাকলেই কিন্তু তোমার পিরিয়ড অফ টাইম হবে না। আগে দেখতে হবে এই ওয়ার্ডগুলোর পূর্বে কোনো সংখ্যা উল্লেখ আছে কিনা, নাম্বার 1। স্যার শুধু সংখ্যা না, আরো কিছু আছে, এই ওয়ার্ডগুলোর পূর্বে কোনো ডিটারমাইনার আছে কিনা। স্যার ডিটারমাইনারটা কি আবার? ডিটারমাইনার হলো এ, এন, দা, মেনি, মাচ, এই যেগুলো সাম, ফিউ, আ ফিউ, ফিউয়ার, ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো দিস, দ্যাট, এই যে কথাগুলো বললাম, এগুলো সবই হচ্ছে কি বলো? ডিটারমাইনার। তাহলে কথা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পূর্বে যদি কোনো সংখ্যা অথবা ডিটারমাইনার উল্লেখ থাকে তবে বলবে পিরিয়ড অফ টাইম। আর যদি কোনো সংখ্যা বা ডিটারমাইনার কিংবা এইগুলো উল্লেখ না থাকে তবে হবে হলো পয়েন্ট অফ টাইম। তাহলে একটা কথা মনোযোগ দিবা, এটা কিন্তু পুরো প্রেপোজিশন লাগবে, আরো কয়েক জায়গায় লাগবে, যেমন সিন্স এবং ফরের ক্ষেত্রে কিন্তু পিরিয়ড এবং পয়েন্ট লাগে। তোমরা মাঝে মাঝে এটা গুলিয়ে ফেলো, খুব মনোযোগ দাও। আবারও বলছি, এটা মনোযোগ দিয়ে কিভাবে তুমি মনে রাখবে, একদম ক্ষুদ্র অর্থটা কোনটা বলো? সময়ের ক্ষুদ্র এককটা কি বলো? ওয়াইল মানে মুহূর্ত। এর থেকে একটু বড় কি বলো? সেকেন্ড। এরপরে কি বলো? মিনিট। একটু মিনিট বাড়লে কি হয়? আওয়ার। আওয়ারের পরে কি হয়? ডে। ডে থেকে কি হয় বলো? উইক। উইকের পরে কি হয়? ফোর্টনাইট। এরপর কি হয় বলো? মান্থ। এরপর কি হয়? ইয়ার। অর্থাৎ বাড়ছে আস্তে আস্তে। এইগুলোর পূর্বে যদি কোনো সংখ্যা অথবা ডিটারমাইনার উল্লেখ থাকে তবে এরা হলো পিরিয়ড অফ টাইম, আর না থাকলে কি বলো? পয়েন্ট অফ টাইম। এখন চলো আমরা একটু এগুলো সলভ করব। প্লিজ কাম ড্যাশ 10 মিনিটস।
এখন দেখো মিনিট উল্লেখ আছে, সংখ্যা উল্লেখ আছে, তার মানে আমি হলে বসে বুঝলাম ইটস আ পিরিয়ড অফ টাইম, এটুক শেষ। তবে পিরিয়ড অফ টাইম দেখলেই কিন্তু আমি ইন বা আফটার বসাবো না। কি কথা ছিল আমাদের? পিরিয়ড অফ টাইম পেলে আমরা যাব কোন দিকে? ভার্বের দিকে। তাহলে বাংলা অর্থ হচ্ছে কি, তুমি 10 মিনিট পরে আসো, সো পরে অর্থে ইনও হয় আফটারও হয়। এখন ভার্বের দিকে যাও, কাম, দেখো কাম ওয়ার্ডটা কিন্তু পাস্ট না। কাম ওয়ার্ড কি পাস্ট? কেম হলে পাস্ট হতো, কাম কিন্তু পাস্ট না। সো যেহেতু প্রেজেন্টে আছে তার মানে আমরা এখানে আফটার বসাবো না, আমরা বসাবো কিন্তু ইন। বাট তোমার মুখের মধ্যে কিন্তু চলে আসছিল প্লিজ কাম আফটার 10 মিনিটস, এর মুখের মধ্যে কিন্তু চলে আসে মাঝে মধ্যে। আবার হলে বসে মনে হয় স্যার কাম ইন 10 মিনিটস, কাম আফটার 10 মিনিটস, বোথ আর কারেক্ট মনে হচ্ছে আমার কাছে। তখন কি করো জানো? তখন মনে হয় স্যার কোনটা ভালো হবে? আল্লাহ ভরসা বলে তুমি একটা উত্তর দিয়ে আসো। অবশ্যই আল্লাহ ভরসা, কিন্তু আল্লাহ তো এটা বলে নাই যে আন্দাজে উত্তর দিয়ে তুমি আমার উপর ভরসা করো। কথাটা হচ্ছে তুমি ডিরেক্টলি উত্তর দিবে এবং বুঝে উত্তর দিবে, বাট এরকম কিছু একটা। আচ্ছা চলো এরপরে বাক্যটা খেয়াল করো, হি উইল বি ব্যাক ড্যাশ আ হোয়াইল, সে হচ্ছে কিছু মুহূর্তের মধ্যে ব্যাক করবে। আবার দেখো হোয়াইল আছে, এর পূর্বে এ অর্থাৎ ডিটারমাইনার আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা কি বলো? পিরিয়ড অফ টাইম। এটা বুঝলেই চলবে না। চলো ভার্বের দিকে যাই আমরা। ভার্বে আছে উইল বি ব্যাক, দেখো তো বাচ্চারা উইল আছে, বলো উইল কি? বলো উইল হচ্ছে একটা ফিউচার টেন্সের একটা সিম্পটম, অর্থাৎ উইল থাকলে বুঝে নিয়েছি ফিউচার টেন্স, তার মানে আমরা কিন্তু এখানে আফটার বলবো না, বলবো কি? বলো ইন। আবার দেখো আরেকটা বাক্য, হি উইল কাম ড্যাশ আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই সে ফিরে আসবে। দেখো ডে উল্লেখ আছে, এই যেখানে ডে আছে, আবার ডে এর আগে এ ফিউ বা আ ফিউ আছে। আ ফিউটা কি বলো? একটা ডিটারমাইনার, একটু আগে যেটা বললাম। সো ডিটারমাইনার আছে, ডে উল্লেখ আছে, তার মানে পিরিয়ড অফ টাইম। সো পিরিয়ড অফ টাইম যেহেতু আছে, আমরা তাকাবো ভার্বের দিকে, উইল কাম ফিউচার টেন্স, সো আফটার না, হবে কি বলো বাচ্চারা? ইন। বাট এখানে খেয়াল করো, হি কেম ড্যাশ আ হোয়াইল, এবারও কিন্তু হোয়াইল আছে, এ আছে, পিরিয়ড অফ টাইম। এবার তাকাবো কোন দিকে? বলো ভার্বের দিকে। এবার বলো কাম না কেইম? কেইম, সো এটা পাস্ট টেন্স, আমি কিন্তু এখানে ইন বলবো না, কি বলবো বলো বাচ্চারা? আমি কিন্তু এখানে আফটার বলবো। আবারও হি ডায়েড ড্যাশ আ ফিউ ডেজ, সে কয়েকদিন পরে মারা গিয়েছিল। তাহলে কয়েকদিন পরে মারা গিয়েছিল, পরে অর্থ তো ইনও হয় আফটারও হয়। সো আগে আমরা দেখবো আ ফিউ ডেজ, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। তাকাবো ভার্বের দিকে, ডায়েড, ডায়েড এটা হচ্ছে পাস্ট টেন্স, সো আমি এখানে ইন বলবো না, বলবো কি? বলো আফটার। এখন তোমরা যারা ক্লাস দেখছো তাদের মনে একটা কনফিউশন কাজ করছে, কি বলবো? যে স্যার আপনি তো বললেন পরে অর্থে পিরিয়ড অফ টাইম হলে প্রেজেন্ট বা ফিউচার হলে ইন, আর পাস্ট হলে আফটার। প্রশ্ন আপনার কাছে আমার যে স্যার পরে অর্থে পয়েন্ট অফ টাইম হলে কি হবে? মনোযোগ দাও, যদি পরে দেখি পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে পরে অর্থ কি নিব? মনে রাখবা পয়েন্ট অফ টাইম যখন হবে সেক্ষেত্রে পরে অর্থে যে কোনো টেন্সই হোক না কেন ইন হবে না, হবে হলো আফটার। আমি আবারও বলছি, পরে অর্থে যে কোনো টেন্সই হোক না কেন পরে অর্থে ইন হবে না, হবে কি বলো? আফটার। যেমন ধরো আমরা কিন্তু এখানে বলতে পারি হচ্ছে, যেমন ধরো আমি এখানে এক্সাম্পল কি দিয়েছি? আমি এক্সাম্পল কি এখানে দিয়েছি? না, এক্সাম্পল আমি দেইনি। আচ্ছা যেমন ধরো দেওয়া আছে একটা, যেমন হি উইল কাম ড্যাশ 5 o'clock। এখন এদিকে তাকাও স্যার, ও ক্লক, এই যে খেয়াল করো, এই যে দেখো তো কোথাও ক্লক ওয়ার্ডটা আছে কিনা? সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, কোথাও ক্লক ওয়ার্ডটা কিন্তু নেই। সো যেহেতু ক্লক ওয়ার্ডটা নেই, তাই সংখ্যা উল্লেখ থাকলেও কিন্তু এটা কিন্তু আমরা পিরিয়ড বলবো না, বলবো কি? বলো পয়েন্ট অফ টাইম। যদিও এটাকে এভাবে না, আমরা পিরিয়ড পয়েন্টকে আমরা আরো একভাবে বুঝতে পারি। পিরিয়ড মানে কোনো সময়ের ব্যাপ্তিকে বোঝায়, আর পয়েন্ট মানে সিগনিফিকেন্ট বা স্পেশালি বা একদম ফিক্সড কোনো সময়কে আমরা পয়েন্ট বলি। এই কথাগুলো অনেক ক্ষেত্রে হলে গিয়ে মনে থাকে না, তো এই কারণে আমাদের শর্টকাটটা বুঝাচ্ছি আমি, যে হচ্ছে ক্লক আছে কিন্তু সংখ্যা উল্লেখ থাকলেও কিন্তু এটা পয়েন্ট হয়ে যাচ্ছে। কেন? এখানে সেকেন্ড, মিনিট, আওয়ার এগুলো নেই, তাহলে পয়েন্ট অফ টাইম। এবার আমি এখানে ফিউচার টেন্স হোক আর প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্স হোক, যাই হোক না কেন পরে অর্থে কিন্তু আমি এখানে ইন বলবো না, বলবো কি? বলো আফটার। যেমন হি উইল কাম আফটার 5 o'clock, বা বললাম হি কেইম আফটার 5 o'clock, অথবা হচ্ছে ইউ কাম আফটার 5 o'clock, অর্থাৎ সেখানে আমার যে কোনো টেন্সই হোক না কেন আমি সেখানে ইন বলবো না, বলবো কি? বলো বাচ্চারা আফটার। আমি আশা করি তোমরা এই যে আজকে যে ক্লাসটা দেখছো তোমার জীবনের অন্যতম একটি স্মরণীয় ক্লাস হচ্ছে ইনশাল্লাহ প্রেপোজিশনের উপরে। কারণ হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন বইতে বা বিভিন্ন ক্লাসে যে ইনের ব্যবহারগুলো আমরা পড়ি বা সবই বুঝি, কিন্তু যেগুলোতে প্রবলেম, যে জায়গাগুলোতে অর্থাৎ যেখানেগুলো আমরা কনফিউজড হয়ে যাই, স্যার আমার মুখের মধ্যে ইনও আসছে আফটারও আছে, তখন আমরা কি করি জানো? হলে বসে আল্লাহ ভরসা বলে চালাই দিই, যে আল্লাহ যেটা ভালো মনে হয় আল্লাহ তুমি বাকিটা আল্লাহ ভরসা। এখন ঠিক আছে, আমি তো বললামই যে আমরা এটা, আমিও তোমাদের মতো যখন ছিলাম স্টুডেন্ট আমরা ওই কাজটা করতাম, যে লাইক যেটা মুখে ভালো আসছে ওটাই কিন্তু উত্তর করতাম। কিন্তু আমরা চাচ্ছি আজকের ক্লাসের পরে এইগুলো যাতে না হয়, অর্থাৎ
কনফার্ম হয়ে, আমি ফিক্সড হয়ে, অর্থাৎ আমার মধ্যে একটা ফার্ম বিলিফ থাকতে হবে, অর্থাৎ আমি একটা গ্রানাইট বিলিফ এটাকে বলে, অর্থাৎ শক্ত একটা অবস্থান যে আমি জানি এখানে কি হবে, আই নো ভেরি ওয়েল এখানে কি উত্তরটা হচ্ছে, সেগুলো জেনে কিন্তু আমি উত্তরটা দেওয়ার ট্রাই করছি। ওকে, লেটস গো। চলো আমরা আরেকটা মজার কথা শুনবো, সেটা হচ্ছে মধ্যে অর্থে। এই ব্যাপারগুলো তোমাদের কাছে কিন্তু অনেক কনফিউশন, তাই না বলো? একদম সত্য বলবে, এই কথাগুলো তোমাদের কাছে অনেক কনফিউশন কাজ করে। স্যার মধ্যে অর্থে ইনও বসে, আবার কোনো কিছুর মধ্যে অর্থে বাইও বসে। হ্যাঁ, যেমন এই সোমবারের মধ্যে আসবে, রোববারের মধ্যে আসবে, 3 ঘন্টার মধ্যে আসবে, 2 দিনের মধ্যে আসবে। স্যার এই মধ্যে অর্থে কখনো দেখছি ইনও বসে, কখনো বাইও বসে। স্যার কোথায় কোনটা বসে এগুলো তো আমরা বুঝি না, বা বুঝলেও আমরা গুলিয়ে ফেলি। আশা করি আজকের ক্লাসে পরে আর গুলিয়ে ফেলবে না। এখন আসো, মধ্যে অর্থে যেমন ইন বসে, আবার কিন্তু উইদিনও বসে। কেমন? যেখানে ইন সেখানে উইদিন। তবে একটা কথা বলে রাখি স্যার, একটু মনোযোগ দাও। প্রেপোজিশনের ক্লাস যে আমরা বিভিন্ন জায়গায় দেখি, অন শর্ট কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে, চলো 1 ঘন্টার মধ্যে প্রেপোজিশনে তুমি বস হয়ে যাও। বাবা একটা কথা তোমাকে বলি, আমি এখন বর্তমানে পিএইচডি করছি, অর্থাৎ যেটা অনার্স, মাস্টার্স, তারপরে হচ্ছে এমফিল, এমফিলের পরে পিএইচডি, অর্থাৎ পিএইচডি করছি বলতে এমফিল থেকে পিএইচডিতে কনভার্ট হচ্ছি আমি এই মুহূর্তে। দোয়া করে আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ বা 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমার হয়তো বা পিএইচডিতে কনভার্ট হয়ে যাবো ইনশাল্লাহ। তো আমি আমার এই দীর্ঘ এই পড়াশোনার জীবনে যেটুকু আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে, প্রেপোজিশন নিয়ে যদি কেউ বিস্তারিত জানতে চায়, পড়তে চায়, তবে তার মিনিমাম, আবারও ভালো করে বোঝো, শোনো আগে, মিনিমাম 10 থেকে 12 ঘন্টার ক্লাস লাগবে শুধু প্রেপোজিশনে। এখন তাহলে বলো স্যার 1 ঘন্টার অন শর্ট ক্লাস, 1 ঘন্টার ক্লাস করে সব জানুন সব শিখুন, এটা বলাটা কি ঠিক? আবারও বলছি, ইয়েস, কেবল এইচএসসির জন্য এইটুকু জানলে তোমার চলবে। তবে তুমি যদি জানলেওয়ালা মানুষ হতে চাও, স্যার আমি এরপরও আরো জানতে চাই, আরো শিখতে চাই, আরো ডিপে যেতে চাই, সেক্ষেত্রে তোমার জন্য এই ব্যবহারগুলো কিন্তু আছে। আমরা আবারও বলছি, আমরা চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসবার জন্য। তোমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের এই ক্লাসগুলো ফ্রেন্ডসদেরকে শেয়ার করা, তাদেরকে বারবার বলা, তাদেরকে এঙ্গেজ করানো। কজ আমরা দেখবো আমাদের সাথে যত মানুষ, পিপল, এই পিপলকে আমরা কি বলি? পিপস বলি। পিপস মানে পিপল, আমরা ফোক বলতে পারি, স্টুডেন্টস বলতে পারি, আমরা হচ্ছে অনেক কিছু বলতে পারি, যাক হোয়াটএভার। তো আমরা যত বাচ্চাদেরকে, যত কিডসদেরকে এখানে আমরা জয়েন করাবো, আমাদের কিন্তু প্ল্যাটফর্ম, আমাদের যে কথা বলাগুলো এগুলো আরো সুন্দর হবে। আমরা আরো ভালো ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য আমরা অনেক বেশি আগ্রহশীল হব। অর্থাৎ তোমাদের এই যে তোমরা যে শেয়ারগুলো করবে বা জয়েনগুলো করবে, এগুলো কিন্তু আমাদেরকে আসলে ক্লাস নিতে কিন্তু আরো বেশি আগ্রহশীল করে তুলবে, তাই তো? আচ্ছা, এবার চলো। তো এই কথাগুলো, এতগুলো কথা কেন বললাম? ইন এবং উইদিন যদিও এক, বাট অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। এগুলোতে আমি যাবো না, কাজ গেলে তুমি এখন মাথায় নিতে পারবে না এগুলো। ওই যে বললাম 10-12 ঘন্টার ক্লাস হলে সেক্ষেত্রে ইন উইদিন নিয়ে কিছু কথা বলা যায়, অনেক আলোচনা। স্যার প্রিপোজিশন এই ওয়ার্ডটা বা প্রেপোজিশন এই ওয়ার্ডটা নিয়েই ভাইয়া 2 ঘন্টা আলোচনা আছে, 2 ঘন্টা শুধু প্রেপোজিশন ওয়ার্ডটা নিয়ে। কোনটা ওয়ার্ড প্রেপোজিশন, কোনটা প্রেপোজিশন না, এই ওয়ার্ডটা নিয়ে শুধু 2 ঘন্টা। তাও বলবে স্যার শেষ হইয়াও হইল না শেষ। তাহলে এখন তোমাদের জন্য এটা কেন নিয়ে এসেছি আমরা চাচ্ছি অল্পের মধ্যে একদম জিস্ট যে বিষয়গুলো, যেগুলো তোমরা ভুল করবে পরীক্ষায়, সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে চলো, কি বলেছি? মধ্যে অর্থে ইনও আছে, উইদিনও বসে, আবার মধ্যে অর্থে বাইও বসে। এখন কোনটা কোথায় বসে মনে রাখবা। একটু আগে কিন্তু আমরা প্রি অর্ডার পয়েন্ট শিখে এসেছি না আমরা? ওকে, ওইটুক কথা এখানে কাজে লাগবে। সেটা হচ্ছে মনে রাখবা, মধ্যে অর্থে যদি গ্যাপের পরে পিরিয়ড অফ টাইম উল্লেখ থাকে, আমরা বসাবো হচ্ছে ইন অথবা উইদিন। আর মধ্যে অর্থে যদি পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে, আবারও বলছি, যদি মধ্যে অর্থে পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে, তবে কিন্তু আমরা ইন বসাবো না, বসাবো কি বলো বাচ্চারা? বাই। আবারও বলছি, মধ্যে অর্থ দেখলেই আমরা ইন বসাবো না, আগে দেখবো পিরিয়ড অফ টাইম নাকি পয়েন্ট অফ টাইম। যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে হচ্ছে বাই, আর পিরিয়ড অফ টাইম হলে কি ইন অথবা উইদিন। চলো শুরু করি। আই শুড অ্যাপ্রিশিয়েট ইউ ইফ ইউ কুড ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ থার্সডে নেক্সট। চমৎকার একটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু আমার যতটুকু মনে হয় এটা মনে হয় বিসিএস এর কোয়েশ্চেন ছিল, আই থিঙ্ক, যদি আমি ভুল না করি। আচ্ছা, থার্সডে নেক্সট, এখন বাক্যের অর্থ কি? অর্থাৎ আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করবো যদি তুমি কাজটা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে শেষ করতে পারো। বাই দ্য ওয়ে, এখন বৃহস্পতিবারের মধ্যে শেষ করতে পারো, ইন থার্সডে না বাই থার্সডে? এখন কথা হচ্ছে স্যার হলে গেলে তো দুটোই মুখে ভালো আসে, কি করব? স্যার বাই থার্সডেটা মুখে ভালো আসে, দিয়ে আসি, এইটা আল্লাহ ভরসা। অফকোর্স আমরা ঠিক আছে, কিন্তু এই প্রেপোজিশনে আল্লাহ ভরসা তো অবশ্যই সবার প্রথমে, তবে জেনে শুনে আল্লাহ ভরসা করতে হবে। কথা কি বুঝতে পারছো? এটা সরাসরি আল্লাহ ভরসা করলে কিন্তু আল্লাহ কিন্তু হাসবেন বা বলবে কি বান্দা কি করতেছে এগুলা। তাহলে খেয়াল করো, থার্সডে নেক্সট। এখন দেখো স্যার ডে উল্লেখ আছে, থার্সডে আছে কিনা বলো? ডে আছে না? আছে। বাট দেখো তো এই থার্সডের পূর্বে কোনো সংখ্যা বা কোনো ডিটারমাইনার উল্লেখ আছে কিনা? ঠান্ডা মাথায় চিন্তা করো।
ভালো করে দেখো থার্সডের পূর্বে কোনো সংখ্যা বা ডিটারমাইনার উল্লেখ আছে কিনা? নেই। আছে? নেই। তার মানে যদি ডিটারমাইনার এবং সংখ্যা উল্লেখ না থাকে এটা কিন্তু পিরিয়ড অফ টাইম না, বরং পয়েন্ট অফ টাইম। আর আমরা জানি মধ্যে অর্থে পয়েন্ট অফ টাইম হলে আমরা উইদিন নিব না, আমরা কি নিব? কথা বলো, বাই। বাট যদি কথাটাকে আমরা ঘুরিয়ে বলতাম, এই হারি আপ, তাড়াতাড়ি করো, উই হ্যাভ টু গো 5 মিনিটস, আমাদের 5 মিনিটের মধ্যে যেতে হবে। এখন বলো তো 5 মিনিটস, মিনিটস উল্লেখ আছে, 5 উল্লেখ আছে, পিরিয়ড না পয়েন্ট? পিরিয়ড অফ টাইম। তো মধ্যে অর্থে পিরিয়ড অফ টাইম হলে আমরা বাই বসাবো না কি বসাবো বলো? ইন। আমার মনে হয় তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো, রাইট? আচ্ছা চলো আরেকবার, উই মাস্ট বি ব্যাক ড্যাশ 5 o'clock। এবারও খেয়াল করো এখানেও 5 আছে কিন্তু এখানে ক্লক আছে, সংখ্যা উল্লেখ থাকলেই চলবে না, দেখতে হবে ডে, উইক, মান্থ ইত্যাদি উল্লেখ আছে কিনা। সো আর একবার বলছি, 5 o'clock বললে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, এখানে আমরা ইন বলবো না, বলবো কি? কথা বলো বাচ্চারা, বাই। একইভাবে উই মাস্ট বি ব্যাক ড্যাশ ফিউ ডেজ। আচ্ছা আমাদেরকে কয়েকদিনের মধ্যেই ব্যাক করতে হবে, খুব খেয়াল করো, ডে উল্লেখ আছে না নাই? আছে। ফিউ উল্লেখ আছে, স্যার একটু আগে বলেছিলাম ফিউটা হচ্ছে একটা ডিটারমাইনার। সো ডে এর পূর্বে যখন ফিউ থাকে সো এটা কিন্তু পয়েন্ট অফ টাইম না, কি বলো? পিরিয়ড অফ টাইম। সো যেহেতু পিরিয়ড অফ টাইম সো আমরা এখানে বাই বলবো না, বলবো কি? কথা বলো, ইন। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? তাহলে আই থিঙ্ক এই স্লাইডটা ভালো করে ক্লিয়ার, যে কোনো কিছুর মধ্যে যখন বুঝাবে আমরা দেখব ওখানে পয়েন্ট অফ টাইম আছে নাকি পিরিয়ড অফ টাইম আছে। পয়েন্ট অফ টাইম হলে বাই, আর পিরিয়ড অফ টাইম হলে কি? কথা বলো, ইন। আমি কি তোমাদের বুঝাতে পেরেছি স্যার? বুঝতে পেরেছি? একটু সাউন্ড করো। তাহলে আমরা ইন নিয়ে এই কথাবার্তাগুলো বললাম। এছাড়াও তোমাদের একটু বলে রাখি, ইন নিয়ে অনেক 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 কথা আছে বাবা, অনেক কথা আছে। ইনের ব্যবহার বিলিভ করো, ইনের ব্যবহার অনেক কথা, ইনের ব্যবহার, কিন্তু আমি খুব সংক্ষেপে তোমাদেরকে শেষ করে দিলাম ইনের ব্যবহারটা, যাতে মোটামুটি তোমরা পরীক্ষাতে অন্তত পক্ষে একটু ভালো করে আসো, ঠিক আছে? এবার চলো আমি এদিকে না যাই, আর ইনের বড় ব্যবহারগুলোতে আমি আর না যাই। আসো অ্যাট এর ব্যবহার। স্যার অ্যাট কোথায় কোথায় বসে? মজার কথা, অ্যাট এর ওই যে আমি বললাম, এই যে আমাদের যে পার্পল যে কালারটা, এটা কি পার্পল কালার বলে কিনা জানি না, আই এম মানে কালার ব্লাইন্ড পার্সন, এটা আমার পরিবারও, আমি খুব এর জন্য বিতৃষ্ণায় পড়ি যে কালার ব্লাইন্ড, এই কালার না হলে আরেক কালার। জানেন সে মজার কথা হচ্ছে, সেদিন আমার বউ আমাকে বলছে তুমি কাস্টার্ড পাউডার নিয়ে আসবা। তো কাস্টার্ড পাউডার বলছে, আমি তো আনছি, তো কাস্টার্ড পাউডার না, আমি আনছি হচ্ছে আর একটা পাউডার, নাম হচ্ছে যেন কি, কাস্টার্ড ছাড়া একটা পাউডার পাওয়া যায়, বেকিং পাউডার, এক্স্যাক্টলি। আমি বেকিং পাউডার নিয়ে আসছি, তো আমি তো জানতাম কাস্টার্ড বেকিং সেম। তো আমি নিয়ে এসে তো বাসায় এসে আমি শাওয়ারে গিয়েছি, একটু ফ্রেশ হচ্ছি, আমার বউ দরজা ধরে, হেই শোনো শোনো শোনো, তুমি কি করছো? আমি বললাম, কেন কি করেছি? বললাম পাউডার আন, তুমি কাস্টার্ড পাউডার আনো না? হ্যাঁ আমি এনেছি তো, আমি তো পাউডার এনেছি, কাস্টার্ড পাউডার। না এটা বেকিং পাউডার। আমি পরে চিন্তা করতেছি যে আসলে কাস্টার্ড আর বেকিং যে আসলে আলাদা, এটা তো আমার বুঝতে হবে স্যার। এর প্রায় এরকম হয়, যেমন জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এটা কিন্তু এক যে না, বিলিভ করো বাপ, এটা কিন্তু মানে এগুলো বিয়ের পর আসলে খুব ভালো করে বোঝা যায়। তো যাক, যেটা বলছিলাম যে এই যে কালার ব্লাইন্ডের জন্য কথাটা বললাম, সরি কথাটা চলে আসলো মাঝে একটু, যে এই যে কালারে যে কথাগুলো আছে এগুলো আমরা খুব দ্রুত সামনে চলে যাব, কেমন? এই কথাগুলো আমরা এখানে খুব একটা মানে স্টে করবো না, কারণ এগুলো খুব একটা ইজি কথা, এগুলোতে খুব একটা ঝামেলা হবে না, আমাদের ঝামেলা হবে ওই যে কনফিউশনগুলো, কেমন? চলো তাড়াতাড়ি আসো। ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, ছোট স্থান মানে কি মনে আছে কিনা? গ্রামের চেয়ে ছোট, মনে আছে ওই যে কথাটা প্রথমে, গ্রামের চেয়ে ছোট। আসো, গ্রাম বা শহরের চেয়ে ছোট বলেই দিয়েছি, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। খাবার সময়ের পূর্বে অ্যাট, খুবই গুরুত্বপূর্ণ, খাবার সময়ের পূর্বে অ্যাট বসে। খাবার সময়, সরি এটা হবে এইখানে, এটার এক্সাম্পল হবে এইটা, খাবার সময়, যেমন লাঞ্চ, খাবার সময়, এই যে লাঞ্চ এখানে বানানটা হচ্ছে ইয়া করেছে, ভুল করেছে, সরি লাঞ্চ বানানটা ভুল করেছে, লাঞ্চ, ঠিক আছে, LUNCH, আচ্ছা ফাইন। লাঞ্চের পূর্বে অ্যাট বসবে, ব্রেকফাস্ট এখানে অ্যাট বসবে, ডিনার এখানে অ্যাট বসবে, কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ খাবার সময়ের পূর্বে কিন্তু ভাইয়া কি বসবে বলো? অ্যাট বসবে। আচ্ছা এবারে মনে রাখবা যে ঘড়ির সময়, সময় বলতে বোঝাচ্ছি কোনো ঘড়ির সময়, কোনো ওয়াচ রিলেটেড কোনো টাইম, যেমন ধরো 6টা বাজে, যেমন 6টা, 6 o'clock, ঘড়ির সময় কি বসবে বলো? অ্যাট। যেমন 6:30, এই ওয়ার্ডগুলো তোমার জানতে হবে। 6:30 মানে হচ্ছে 6:30, 6:30, অনেকে আবার 6:30 চেনো না। যেমন আমি ক্লাসে প্রায় অফলাইনে বলি 2:30টায় ক্লাস হবে, স্যার 2:30 মানে কয়টা? মানে এটা কি মানে 2টা বাজতে 30 মিনিট বাকি, না 2টা বেজে 30 মিনিট চলে গেছে? অনেক বাচ্চারা এগুলো আসলে বলে, আমরা ছোটবেলায় অনেক সময় বুঝতাম না, 2:30 বলতাম, 1:30 বলতাম, যে হোয়াটএভার, এগুলো তোমাদের বয়সে আমাদেরও হতো। 6:30 মানে হচ্ছে 6:30, মানে 6টা বেজে 30 মিনিট চলে গেছে। হাফ মানে 30, মানে 30, পাস্ট মানে গত হয়ে গেছে, 6 মানে 6, অর্থাৎ 6টা বেজে 30 মিনিট গত হয়ে গেছে, মানে 6:30 বাজে। আচ্ছা কোয়ার্টার টু 6, কোয়ার্টার মানে কি বলো? কোয়ার্টার মানে 15, তাই না?
আর 2 মানে কি এখনো বাকি আছে, 6 মানে 6, 6টা বাজতে 15 মিনিট বাকি আছে, মানে কি বলো 5:45, কেমন? আচ্ছা, এগুলো ঘড়ির সময়, এদের পূর্বে আমরা কি বসাবো বলো? অ্যাট বসাবো। ওকে, এরপরে আসো ডন, নুন, ডাস্ক, এদের পূর্বে অ্যাট। ওই যে আমি যে কথাগুলো বললাম এটা বলার দরকার নেই, একবারে মনে রাখবা। দিনের অংশের পূর্বে দা থাকলে হচ্ছে ইন, দা না থাকলে হচ্ছে অ্যাট, আর দা সরি আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি বলো? অন। এগুলো মনে রাখছে কিনা ওই কথাটা মনে রাখলে চলবে। ছুটির দিনের পূর্বে অ্যাট, খুবই খুবই গুরুত্বপূর্ণ স্যার। এখানে আমরা অনেকে ভুল করে বসে আছি। স্যার ছুটির দিনের পূর্বে অ্যাট, তাই তো? এখন আপনি আমাকে বলেন ফ্রাইডে ছুটির দিন কিনা? তাহলে ফ্রাইডে পূর্বে অন কেন বসে? এখন এগুলোর ব্যাখ্যা আছে, আমরা সামনে যাচ্ছি। আবার ঈদ, এটা তো ছুটির দিন, তাহলে ঈদের পূর্বে আমরা অ্যাড বসাচ্ছেন স্যার। আমি কোথাও আবার অনও লেখা দেখেছি ঈদের পূর্বে, এগুলোর ব্যাখ্যাটা কি? আবার ঈদের পূর্বে কিছু বসেন এমনও দেখেছি। এগুলো আমরা একটু পরে আলোচনা করছি। ওকে, যাচ্ছি, তাহলে আসো, মজাগুলো পরে আছে। তাহলে ছুটির দিনের পূর্বে কি বসে বলো বাচ্চারা? অ্যাড বসে। অ্যাড ঈদ, অ্যাড ক্রিসমাস, অ্যাড পহেলা বৈশাখ, এগুলো সব ছুটির দিন। কেমন? পহেলা বৈশাখে ছুটি থাকে, এই যে হয়ে গেল। আচ্ছা, ক্রিসমাস ছুটি থাকে, ঈদে ছুটি থাকে, ঠিক আছে। অ্যাড পূজা, পূজায় ছুটি থাকে, এগুলো হচ্ছে আমরা অ্যাড বসাচ্ছি। ওকে, এবারে আসো বিশ্ববিদ্যালয় মনে রাখবো, বিমানবন্দর, বাস স্টপ, রেলওয়ে স্টেশন, এই যা বললাম এইগুলো যা আছে এদের পূর্বে কি বসে বলো? অ্যাট। যেমন অ্যাট বাস স্টপ, অ্যাট রেলওয়ে স্টেশন, অ্যাট ইউনিভার্সিটি ইত্যাদি। আর একটা কথা মনে রাখবো, নির্দিষ্ট পৃষ্ঠা, খুব মনোযোগ দাও, এটা কিন্তু পরীক্ষা এসেছে একবার। নির্দিষ্ট পৃষ্ঠা, তাপমাত্রা, গতি, হার, মূল্য ইত্যাদি বুঝাতে অ্যাট বসে। স্যার যেমন ধরো মনে করো অ্যাট সাচ আ প্রাইস, অর্থাৎ মূল্য বুঝাচ্ছে, আমরা অ্যাট বসাচ্ছি। 200 মাইলস অ্যান আওয়ার, অর্থাৎ এখানে গতি বুঝাচ্ছে, আমরা অ্যাট বসাচ্ছি। অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে কি বুঝাচ্ছে কথা বলো তো? এখানে কি বুঝাচ্ছে বলো? হার বুঝাচ্ছে, বা তাপমাত্রা বুঝাচ্ছে, তাপমাত্রা বুঝাচ্ছে। সো হচ্ছে আমরা কি বসাচ্ছি? অ্যাট। এগুলো আমরা সব পারবো, এগুলো একবার আমরা তোমরা বাসায় বসে পড়লেই বুঝবে, এখানে নীরব স্যারের ক্লাস লাগবে না। যেখানে লাগবে সেটা যাচ্ছি আমরা। আমাদের মেইন যে মজাগুলো সেটা হচ্ছে এটা, যে ওই যে ছুটির দিন, যেটা এই যে স্লাইডটা খুবই একটা মজার স্লাইড, খুবই মজার একটা স্লাইড। ছুটির দিনের পূর্বে কি বসবে তা একটা রফা দফা করে ফেলবো আমরা এই লেকচার শিটের মধ্যে বা এই পেজের মধ্যে। কেমন? চলো শুরু করি আমরা। সেটা হচ্ছে স্যার যে ছুটির দিন যেটা আছে এটার পূর্বে অ্যাট বসে, তা আমরা সবাই কিন্তু জানি। তবে ছুটির দিনের সাথে যখন দেখবা ডে উল্লেখ আছে, ডে অথবা ইভ উল্লেখ আছে, ইভ এর অর্থ হচ্ছে উৎসবের দিন, মনে রাখবা। ইভ এই ওয়ার্ডটাও কিন্তু কাছাকাছি দিনকে বোঝায়। ইভ মানে হচ্ছে উৎসবের দিন। আবারও বলছি, যখন ছুটির দিনের সাথে ডে অথবা ইভ উল্লেখ থাকে ওই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো বলো? অন। আবারও বলছি, ছুটির দিন থাকলে কিন্তু অ্যাট, যেমন শুধু ঈদ থাকলে অ্যাট, কিন্তু ঈদ ডে এবার হবে কি বলো? অন। শুধু ঈদ থাকলে অ্যাট, ঈদ, ঈদ ইভ, ক্রিসমাস ইভ, হ্যাঁ, ইয়েস্টার সানডে ইভ, বা হচ্ছে তোমার ইয়েস্টার ইভ, বা দেখা যাচ্ছে হচ্ছে তোমার দেখা যাচ্ছে ক্রিসমাস ইভ। ইভ থাকলে হচ্ছে আমরা কিন্তু আর এখানে অ্যাড বসাবো না, বসাবো কি বলো? অন। আরেকটা কথা হচ্ছে, ছুটির দিনের পূর্বে যদি বাচ্চারা মনে রাখো, মজার কথা, ইচ, এভরি, এনি, নেক্সট, দিজ, অল, অন, কটা কথা বললাম? ইচ, এভরি, এনি, নেক্সট, দিজ, অল, অন, এই কথাগুলো যদি আমরা ছুটির দিনের পূর্বে দেখতে পাই, আমরা কোনো প্রেপোজিশন বসাবো না, ওখানে হবে জেরো প্রেপোজিশন, অর্থাৎ নো প্রেপোজিশন। ভালো করে খেয়াল করো। যেমন ধরো আই স হিম এভরি ঈদ, দেখো ঈদের পূর্বে এভরি আছে না, আমি কিন্তু বলতে পারবো না আই স হিম অ্যাট এভরি ঈদ, ইন এভরি ঈদ, অন এভরি ঈদ, কিছুই হবে না, জাস্ট হবে আই স হিম এভরি ঈদ, দ্যাটস ইট। কজ এভরি বসার কারণে প্রেপোজিশন গুলো কিন্তু উঠে গেছে। আচ্ছা, আবার যেমন বলো কল মি এনি টাইম টুমরো, দেখো আমরা বলছি টুমরো বা হচ্ছে টাইম, এর আগে এনি আছে, তাহলে কিন্তু এখানে অ্যাট কিন্তু এখানে হচ্ছে না। আমি বুঝতে পেরেছি। আবার মর্নিং, আমরা জানি মর্নিং এর পূর্বে কিন্তু ইন বসে, কিন্তু এভরি চলে আসার কারণে আমরা ইন বলবো না, বলবো কি? হি গোজ ফর আ সুইম এভরি মর্নিং, ইন এভরি মর্নিং না, জাস্ট এভরি মর্নিং, যা আছে তাই। আমি কি তোমাদের কথাগুলো বুঝতে পেরেছি? আবার বলি, যেমন বললাম যে আই স হিম, ধরো বললাম, সরি আমি একটু এটাকে আর একটু ভালো করে বুঝিয়ে দেই। সেটা হচ্ছে বললাম আই স হিম ড্যাশ ঈদ, আবার বললাম আই স হিম ড্যাশ ঈদ ডে, আর একটা কথা বললাম আই স হিম ড্যাশ এভরি ঈদ। দেখো তিনটাই কিন্তু ঈদ, বাট তিনটার পূর্বে কিন্তু এক প্রেপোজিশন বসবে না। কেন বসবে না বলো তো বাচ্চারা? কারণ তিনটার পূর্বে কিন্তু আমরা তিনটা ধরনের ব্যাপার দেখতে পেয়েছি। শুধু ঈদ হলে আমরা কি বলবো বলো? অ্যাট। আর ঈদ ডে, ডে আছে, ডে কি বলবো বলো? অন। আর এভরি উল্লেখ আছে, আমরা কি বলবো বলো? ক্রস। আমরা বুঝতে পেরেছি। তবে একটা মজা আছে, মজাটা কি বলতো? এই যে ইচ, এভরি, এনি যা যা দেখছো, এইগুলো যদি
এই শব্দগুলো ঈদ বা ক্রিসমাস বা ইয়েস্টার সানডে যাই বলি না কেন বা পহেলা বৈশাখ, এগুলোর আগে না বসে যদি পরে বসে, পরে তবে কিন্তু প্রেপোজিশন বসবে। যেমন ধরো আমরা বললাম আই স হিম ড্যাশ মন্ডে নেক্সট, এবার কিন্তু নেক্সট আছে, মানডের পরে নেক্সট, আগে বলিনি কিন্তু। যদি আমরা বলতাম নেক্সট মানডে, ভালো করে খেয়াল করো, যদি আমরা বলতাম নেক্সট মানডে, আমি কিন্তু কোনো প্রেপোজিশন এখানে বসাতাম না। যেহেতু বলেছি মানডে নেক্সট, অফকোর্স আমি এখানে কিন্তু অন বসাবো, কজ মানডের পূর্বে আমরা কি বলেছিলাম, ডে এর পূর্বে আমরা অন বসে। আবার আই মিট ইউ ড্যাশ মানডে লাস্ট, যদি আমরা বলতাম লাস্ট মানডে, তাহলে কিন্তু প্রেপোজিশন বসাতাম না। মানডে লাস্ট, এবার কিন্তু আমরা ওখানে প্রেপোজিশন বসাবো। তাহলে এই স্লাইডের মূল কথাটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে ছুটির দিনের পূর্বে যদি, ছুটির দিনের পূর্বে সাধারণত অ্যাট আছে বা অ্যাট হয়, আর যদি ডে বা ইভ উল্লেখ থাকে তাহলে কিন্তু অন হয়। তবে এভরি, ইচ এগুলো থাকলে কিন্তু ক্রস হয়, কোনো প্রেপোজিশন হয় না। তবে এগুলো আবার কোনো সময়ের পরে থাকলে কিন্তু প্রেপোজিশন বসে। তবে এখানে অনেকগুলো কথা আছে, যেমন তাহলে বলো স্যার ফ্রাইডে কি হবে? এখানে কিন্তু আমরা বলছি ফ্রাইডে আমাদের দেশে ছুটির দিন, বাট অন্য দেশে তো ফ্রাইডে ছুটির দিন না। যেমন ধরো মধ্যপ্রাচ্য বলো, বা ধরো আরেকটু মধ্যপ্রাচ্যে আছে, এখানে কয়েকটা কথা দেখো, আমি বললাম তো অনেক কথা চলে আসে বাবা। দেখো আমরা যে বলি স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে বলি না আমরা, এগুলোকে আরবিকে বলে ইয়ামুল আহাদ, ইয়ামুল ইসনাইন, ইয়ামুল সালাস, ইয়ামুল সাবত। আমি প্রায় চিন্তা করেছি যে রবিবারকে বলা হয় ইয়ামুল আহাদ, আহাদ মানে এক, তো রোববারকে প্রথম দিন কেন বলা হয়? সপ্তাহের প্রথম দিন তো শনিবার হবে, সপ্তাহের প্রথম দিন তো শনিবার হওয়ার কথা, রোববারকে প্রথম দিন কেন বলা হয়? এর কারণটা কি? এটা গবেষণা করে দেখলাম, তুমি অবাক হবে, পৃথিবীতে বিভিন্ন জায়গাতে তিনটা ভাবে তারা সপ্তাহ শুরু করে। কোন কোন দেশে সপ্তাহ শুরু করে তোমার শনিবারকে ধরে, কোন কোন দেশে সপ্তাহ শুরু করে রোববারকে ধরে, আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? আবার কোন কোন দেশে সপ্তাহ শুরু করে সোমবারকে ধরে। শনি, রবি, সোম তিনটা ভাবেই সপ্তাহ শুরু হতে পারে। মনে রাখবে অ্যারাবিকে বা যারা আরবি ভাষাভাষী তারা সপ্তাহ শুরু করে রোববারকে ধরে। এরও আবার ঐতিহাসিক কারণ আছে, এরও ঐতিহাসিক কারণ আছে। যেমন তোমরা জানো দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তার কাছে ওই কোরআন তেলাওয়াতের কথাগুলো শুনতে মাছেরা সেখানে আসতো শুনতে, আবার তখন তিনি মাছ ধরতে নিষেধ করতেন, কিন্তু তখনও তার কথা না শুনে কাফেররা কিন্তু মাছ ধরার জন্য জাল পেতে রাখতো। অনেক আলোচনা আছে ঐতিহাসিকভাবে, এই শনিবারের অনেক আলোচনা আছে, ইয়ামুস সাবত অর্থাৎ শনিবারে কিন্তু অনেক আলোচনা কিন্তু পৌরাণিকভাবেও আছে, ঐতিহাসিকভাবে তো আছে। যাক, এগুলো আমি যাবো না। ওই যে বললাম যে স্যার আমরা চাই তোমাদের এই প্ল্যাটফর্মকে আমরা একটা জ্ঞানের একটা আলোতে তোমাদেরকে ভাসাতে চাই। আমরা তো আসলে অনলাইনে ঢুকলে অনেক রকমের কথা শুনি, আবেগী কথাবার্তা, ইমোশনাল কথাবার্তা, অনেক মজা কৌতুক, বাট আমরা এমন কিছু শুনে সময়গুলো পাস করি যেগুলো শুনলে আসলে আমাদের লাভ হবে, আমাদের কাজ হবে। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? কেন, কি জন্য, এগুলো আমাদের জানতে হবে স্যার। আশা করি এইগুলো তোমরা সব জায়গায় ছড়িয়ে দিবা। চলো আমরা সামনে যাই। তো আমরা আশা করি এই স্লাইডটা ভালো করে বুঝতে পেরেছি। চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। আচ্ছা স্যার, এটা কিন্তু খুব মজার একটা কথা স্যার, আমি তাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম। এখন বলো তো তোমার মনের মধ্যে কি আসছে? স্যার অ্যাট হসপিটাল, ইন দ্য হসপিটাল, দুটোই হয় কিনা বলো তো? এখন তোমার কথা স্যার আমি হলে গিয়ে কি অ্যাট লিখবো নাকি ইন লিখবো? দুটোই তো হয়। তোমরা কি আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? অ্যাট হসপিটালও হয়, আবার কি বলো ইন দ্য হসপিটালও হয়, হয় কিনা বলো? অবশ্যই হয়। এখন প্রশ্ন হচ্ছে বা বলা হয় যে অ্যাট হোটেল আবার ইন দ্য হোটেল, ক্লিয়ার? এখন তাহলে অ্যাট হবে কখন, ইন হবে কখন, সেগুলো মজা করে পড়বো। চলো লেটস গো। যখন কোনো স্থানে, মনোযোগ দাও, যখন কোনো স্থানে স্থায়ীভাবে তোমার কাজ করা বোঝায় বা স্থায়ীভাবে কাজ করা বা পেশাগত অবস্থান, যদি কেউ ওই জায়গাতে স্থায়ীভাবে থাকে বা তার পেশাগত অবস্থান, পেশার কারণে যেতে হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যাট। আর যদি পেশাগত অবস্থান না বুঝায় বা স্থায়ীভাবে না বুঝায়, এক কথা অস্থায়ীভাবে যদি বুঝায়, সেক্ষেত্রে হচ্ছে ইন। এখন বলো স্যার স্থায়ী অস্থায়ী বুঝবো কিভাবে? বাক্য পড়লেই তুমি বুঝতে পারবা। চলো প্রথম বাক্যটা খেয়াল করো, দ্য ডক্টর ড্যাশ হসপিটাল টু কনসাল্ট হিজ পেশেন্টস, অর্থাৎ ডক্টর তার পেশেন্টকে কনসাল্ট করার জন্য হসপিটালে আছেন। তাহলে বলো হসপিটালে ডক্টরের কাজটা কি? পেশাগত নাকি অপেশাগত? অবশ্যই পেশাগত। তিনি হসপিটালে গিয়েছেন পেশাগত কারণে। সো আমি এখানে ডক্টরের ক্ষেত্রে আমরা ইন বলবো না, বলবো কি? কথা বলো অ্যাট। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আবার মাই ফাদার ওয়াজ ড্যাশ হিজ অফিস টু ডু হিজ নেসেসারি ওয়ার্ক, আমার বাবা তার অফিসে কিছু কাজ করতে গিয়েছেন। যেহেতু বলেছি আমার বাবা তার অফিসে কাজ করতে গিয়েছেন, তার মানে কি তার অফিসে কাজ করতে যাওয়া পেশাগত কারণ, তার মানে আমরা ইন বলবো না, কি বলবো বলো? অ্যাট। আচ্ছা, আবার যেমন ধরো আমরা যে এই কথাটা বলতাম, দ্য ডক্টর ড্যাশ দ্য হসপিটাল টু মেক দ্য নেগোসিয়েশন, এইবারে খেয়াল করো নেগোসিয়েশন, বানানটা ভুল হয়েছে একটু, ঠিক করে নাও, সিআই, নেগোসিয়েশন। ওকে ফাইন, এদিকে তাকাও বাচ্চারা।
কথা হচ্ছে এটা যে ডক্টর হাসপাতালে নেগোসিয়েট করতে গিয়েছে। তাহলে বলো ডক্টরের হাসপাতালের কাজটা কি? পেশেন্টকে সার্ভিস দেওয়া, রাইট? উনি গিয়েছেন নেগোসিয়েট করতে, সো এইবার যাওয়াটা কিন্তু তার পেশাগত কারণে নয়। এবার আমরা কি বলেছি কথা বলো, ইন দা হসপিটাল। আমার বাবা, মাই ফাদার ওয়াজ ড্যাশ দ্য অফিস টু নো মাই ফিজিক্যাল কন্ডিশন। আমার বাবা আমার অফিসে আমার ফিজিক্যাল কন্ডিশন জানতে এসেছেন। তার মানে কি আমার বাবা এবার তার অফিসে যান নাই, গিয়েছেন আমার অফিসে, আমার ফিজিক্যাল কন্ডিশন জানতে এসেছেন। পেশাগত অবস্থান না, এমনি এসেছেন, এসে আবার চলে যাবেন একটু পরে, পেশাগত কারণে আসেননি। এবার কিন্তু আমরা অ্যাট বলবো না, বলবো কি কথা বলো বাচ্চারা, ইন। তোমরা কি বুঝতে পেরেছো? মজার কথা, মাই ফ্রেন্ড ইজ ড্যাশ মাই অফিস টু গসিপ উইথ মি। অর্থাৎ আমার বন্ধু আমার সাথে গসিপ করতে এসেছে। তার মানে বলো বন্ধুকে এসেছে কোনো কাজে গসিপ করতে, পেশাগত কাজ না। আমরা কি বলেছি কথা বলো, ইন মাই অফিস। তোমরা কি অ্যাট এবং ইনের ব্যবহারগুলো ভালো করে বুঝতে পারছো বাচ্চারা? আমি 100% শিওর তোমরা যারা এই মুহূর্তে যারা আমার কথাগুলো শুনছো তারা অবশ্যই খুশি হচ্ছে এবং তারা ভাবছো স্যার আমাদের প্রিপোজিশনের এইগুলোই আমাদের জানা উচিত ছিল, কজ দ্যাট আমরা যে বিষয়গুলো জানতে চাই বা জানি সেগুলো আমরা মোটামুটি সব জায়গাতেই পেয়ে যাব। যে বিষয়গুলো আমাদের কাছে একটু দুর্বোধ্য বা এক্সেন্ট্রিক বা যেগুলো আমাদের কাছে জটিল বা একটু কুটিল মনে হয় সেগুলোকে আমরা আসলে পড়তে চেষ্টা করছি এখানে। চলো আমরা এবার দেখবো অন এর ব্যবহার, খুবই ইজি। স্পর্শ করা অবস্থায় বুঝালে অন, এগুলো আমরা দ্রুত সামনে যাবো এখান থেকে। ওই যে বললাম পার্পল কালারের যে স্লাইডগুলো তোমরা জানো সবকিছু। নির্দিষ্ট দিন বা বার বুঝালে অন বসে, নির্দিষ্ট তারিখ বুঝালে তারিখ, যেমন ধরো 2 মার্চ 1989। তো এই যে ব্যাপারগুলো তারিখ বুঝালে অন বসে। সদস্য পদ বুঝাতে অন বসে, যেমন দেয়ার আর নো উইমেন ড্যাশ দ্য কমিটি। এই কমিটির মধ্যে কোনো মহিলা মেম্বার নেই, তো মেম্বার বা সদস্যপদ বুঝাতে আমরা কি বসাচ্ছি কথা বলো, অন বসাচ্ছি। ওকে, আচ্ছা আমরা কিন্তু বলবো না ইন দ্য কমিটি। আমি জানি তোমাদের মুখের মধ্যে ইন দ্য কমিটি চলে আসতো, কিন্তু দেয়ার আর নো উইমেন ইন দ্য কমিটি, তাই না? এরকম আসতো না মনের মধ্যে, বাট নো, হবে অন দ্য কমিটি। এইটা কি বলে প্রেপোজিশন বাবা, মনে রাখবা। প্রেপোজিশন মানে হচ্ছে মনে হয় হবে, আসলে হয় না। এই জন্য ভালো করে জেনে বুঝে যেতে হবে, রেগুলার ক্লাসগুলো করতে হবে, আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে, বলতে হবে স্যার কোনটা কি প্রবলেম, কমেন্টস করতে হবে, তাহলে আমি উত্তর ওখানে করে দেবো তোমাদেরকে। আবার বলছি, দেয়ার আর নো উইমেন অন দ্য কমিটি, নট ইন দ্য কমিটি, কারণ এই কমিটির মধ্যে কোনো মহিলা সদস্য নেই। মনে রাখবা সদস্য পদ বুঝাতে যখন মেম্বার বুঝায় তখন কিন্তু অবশ্যই কি হয় বলো, অন হয়, ইন হয় না। ওকে চলো, কোনো কিছু সম্বন্ধে বোঝাতে অন, যেমন আজকের লেকচারটা কি নিয়ে হচ্ছে, দিস ইজ আ লেকচার শিট বা লেকচার ড্যাশ প্রেপোজিশন, ইন প্রেপোজিশন না, অ্যাট না, হবে কি বলো, অন প্রেপোজিশন। কোন বিষয়ের উপরে লেকচার দিচ্ছি আমরা, কোন বিষয় সম্বন্ধে বলছি, কোন বিষয়ের উপরে কোনো বিষয় সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা কি বলবো বলো, আমরা বলি কিন্তু অন। আচ্ছা এইবার একটা মজা আছে, হেভি একটা মজা দেবো তোমাদের যারা এতক্ষণ ধরে ক্লাস করছো। আমরা সর্বোচ্চ 5 বা 6 মিনিট ক্লাসে থাকবো, তবে লাস্টে ফিনিশিং দারুণ ফিনিশিং তোমাদের হচ্ছে। আসো, সেটা হচ্ছে মাধ্যম বা যন্ত্র বুঝাতে অন বসে। খুব মনোযোগ দাও, বলো স্যার হি ইজ বিজি অন দ্য ফোন। কোন যন্ত্রে বিজি, বলো ফোনে বিজি। এখন তুমি আমাকে প্রশ্ন করবা, স্যার আমি তো শুনেছি বাই দ্য ফোন, আমি শুনেছি অন দ্য ফোন, আমি শুনেছি ওভার দ্য ফোন। বলো তিনটেই শুনেছো কিনা, বলো ফোনের পূর্বে বাইও শুনেছো, অনও শুনেছো, ওভারও শুনেছো। এখন তোমার এই ক্লাসটা আজকে কেন করতে এসছো, স্যার কোথায় অন বসবে, কোথায় বাই বসবে, কোথায় ওভার বসবে, এইটা বোঝার জন্যই তুমি কিন্তু এই ক্লাসটাতে যুক্ত হয়েছো। আমি একটু পরে বুঝাবো নাকি এখনই বুঝিয়ে দেবো? চলো চলো বুঝাটা মজা দিই, চলো ভালো লাগবে তোমার কাছে। ওকে এবারে আসো, এই যে কথাটা স্লাইডটা মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো, যে আমরা ফোনের পূর্বে কখন বাই বসি, কখন হচ্ছে আমরা ওভার বলি, কখন হচ্ছে আমরা অন বলি। আগে মনোযোগ দাও, সহজ কথা। আচ্ছা বলো তো আমরা কথা বলি কিসের মাধ্যমে বলো? ফোনের মাধ্যমে কথা বলি, ইমেলের মাধ্যমে কথা বলি, আমরা যোগাযোগগুলো করি, আমরা হচ্ছে ফেসবুকে যোগাযোগগুলো করি, তাই তো? আচ্ছা মোবাইলে যোগাযোগগুলো করি, টেলিফোনে যোগাযোগগুলো করি, ফ্যাক্সে যোগাযোগগুলো করি, তাই তো? মেসেঞ্জারে যোগাযোগগুলো করি, হোয়াটসঅ্যাপে যোগাযোগগুলো করি। মনোযোগ দিয়ে শুনবে, যখন যোগাযোগের মাধ্যমের পূর্বে, মনোযোগ দাও, যখন যোগাযোগের মাধ্যমের পূর্বে কোনো ডিটারমাইনার তো মনে আছে একটু আগে বলে আসলাম, ওই যে আমরা ওই যে তোমার পিরিয়ড অফ টাইমের কারণে যে কথাটা বললাম, যখন দেখবে যে যোগাযোগের মাধ্যমের পূর্বে কোনো ডিটারমাইনার নেই, মনোযোগ দাও, তখন বসবে হলো বাই, একবারে বাই। বাই ফোন, বাই টেলিফোন, ঠিক আছে, বাই মেসেঞ্জার, বাই হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ, যা যা আছে তাই আমরা বাই বসাবো। তবে যখন দেখবে ডিটারমাইনার আছে, ডিটারমাইনার যেমন ধরো দা, এ, এন, ডিটারমাইনার থাকলেই তোমার চোখ চলে যাবে হচ্ছে ভার্বের দিকে, ওই বাক্যের ভার্ব কি আছে তার দিকে তোমার চোখ যাবে। খবরদার, ডিটারমাইনার থাকলেই তোমার চোখ যাবে কোথায় কথা বলো, ভার্বের দিকে। দেখবে ওই বাক্যের ভার্বটা কি আছে, ওই বাক্যের ভার্বটা কি বি ভার্ব আছে কিনা,
বি ভার্ব মেইন ভার্বের কাজ করছে কিনা স্যার। বি ভার্ব গুলো কি বলো তো স্যার? এম ইজ, আমি ক্লাসে প্রায় জিজ্ঞেস করি বি ভার্ব গুলো কি, বাচ্চারা বলা শুরু করে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ শ্যাল উইল চলে যায়। আরে বাবা বি ভার্ব হলো 8টা, এই 8টার বাইরে বি ভার্বের জন্ম হয় না, এর হওয়ার সম্ভাবনা নাই। সেটা হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন, এই 8টাই হলো বি ভার্ব, আর কিন্তু বি ভার্ব নেই, মনোযোগ দাও। তবে হ্যাঁ অনেকগুলো ভার্ব আছে যেগুলো বি ভার্বের অর্থ দেয়, যেমন লিঙ্কিং ভার্ব গুলো, ওগুলোকে বি ভার্বের মতো করে ব্যবহার করা যায়, বাট সরাসরি বি ভার্ব কিন্তু না। বুঝতে পেরেছো? সো বি ভার্ব কয়টা বলো? 8টা। আচ্ছা চলো, যখন দেখবে দা উল্লেখ আছে বা ডিটারমাইনার আছে তখন দেখবে বি ভার্ব আছে কিনা। যদি বি ভার্ব মূল ভার্বের কাজ করে তবে তুমি বলবে হচ্ছে অন। আবার বলি, যখন দেখবে বি ভার্ব মূল ভার্বের কাজ করছে তুমি বলবে কি বলো? অন। আর যদি বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্ব মূল ভার্বের কাজ করে তখন আর অন না, তখন বলবে কি? কথা বলতে হবে ওভার। তাহলে কথা 3টা ক্লিয়ার করি। যোগাযোগের মাধ্যমের পূর্বে ডিটারমাইনার নাই, কি বলবো? বাই। ডিটারমাইনার আছে, কোন দিকে তাকাবো? ডিটারমাইনার থাকলে ভার্বের দিকে। বি ভার্ব মূল ভার্বের কাজ করলে অন, বি ভার্ব মূল ভার্বের কাজ না করলে কি বলো বাচ্চারা? ওভার। ক্লিয়ার? তাহলে খেয়াল করো 1 নম্বর বাক্য, হি ইনভাইটেড মি ড্যাশ ফোন। দেখো তো ফোনের পূর্বে কোনো দা নেই, কিছুই নেই, ডিটারমাইনার নেই, আমরা কি বলেছি বলো? বাই। বাট এবার দেখো তো হি ইজ বিজি ড্যাশ দা ফোন, এবার তো দা বলেছি আমরা, তো দা বলার পরেই আমরা কোন দিক চোখ যাবে? ভার্বের দিকে। ইজ, এখন দেখতে পাচ্ছি ইজ হলো বি ভার্ব, আর বি ভার্ব এখানে মেইন ভার্বের কাজই করছে, সো আমরা ওভার বলবো না, বলবো কি বলো? অন। আবার আরেকটা বাক্য, হি ইনভাইটেড মি ড্যাশ দা ফোন, এবারও কিন্তু দা ফোন আছে, তাকাও ভার্বের দিকে। ইনভাইটেড, দেখো বাচ্চারা ইনভাইটেড কিন্তু বি ভার্ব না, সো যেহেতু বি ভার্ব না আমরা বলবো কি? কথা বলো ওভার। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে? তাহলে বলো তো, মাই মাদার ইজ বিজি ড্যাশ দা ফোন, আমার মা ফোনে ব্যস্ত। কার সাথে ব্যস্ত বলো? আমাদের নারীদের সাথে। দেখবা সকালবেলা ঘুম দিয়ে উঠা 100% ফজর নামাজ পড়া, এক হাতে তসবি আর এক হাতে ফোন, শুরুই আম্মা কি করেন। এবং মজার কথা, তারা সকালবেলা কথা শুরু করলে মিনিমাম 1 ঘন্টা, এবং মজার কথা যতক্ষণ পর্যন্ত না বলবে যে টাকার অভাবে আপনার কলটি কর্তন করা হলো, সেই পর্যন্ত কথা চলতেই থাকবে। এবং 1 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ কথা দেখবা সর্বোচ্চ 5 মিনিট বা 3 মিনিট, বাকি 55 মিনিটই তা আম্মা কি করেন, তো আমরা মুরগির অবস্থা কি, তা মুরগির ডিম পারছে কিনা, হাঁসের কি অবস্থা, ওই বাড়ির কি অবস্থা। এইগুলো কেন বললাম? দেখো এই যে মাতৃত্ব বোধ, এই যে মায়ের প্রতি মায়ের যে ভালোবাসাটা, বিলিভ করো স্যার, তুমি এটা ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য কোথাও খুবই কম দেখতে পাবা স্যার। বিশ্বাস করবা, আমরা যে যে দেশটা আমরা ধারণ করি বা যেখানে আমরা থাকি, হ্যাঁ আমাদের অনেক প্রতিকূলতা আছে, আমাদের অনেক কিছু মানে আমাদের ড্রব্যাকস গুলো আছে, কিন্তু বিশ্বাস করো দিন শেষে আমরা খুব আবেগী জাতি ভাই। এখন বলবো স্যার আবেগ দিয়ে দুনিয়া চলে না, মনে রাখবে আবেগ ছাড়াও দুনিয়া চলে না। এই আবেগ আছে বিধায় কিন্তু আমরা আসলে একে অন্যের প্রতি ভালোবাসা, শুধু বিবেক দিয়ে দুনিয়া চলে। তুমি যখন এখন এইখানে বসে বসে বলো স্যার ইউরোপ কত ভালো, ইউরোপ কত জেন্টলম্যানরা থাকে, তুমি যাও দেখবা তোমার সাথে কথা বলার মতো কারোর সময় নেই, যে যার কাজ করতেছে। আর বাংলাদেশে রাস্তা খনন করে একজন আর দেখে 100 জন মিলা দেখতেছে, কি করে? বলে রাস্তা খনন করে, কাজ নাই। 99 জনের কোনো কাজ নাই, হুদাই দেখতেছে কিন্তু। বাট ওর কথাটা কি? ও দাঁড়ায় সময় নষ্ট করতেছে, মানে এই যে দাঁড়ায় আছে কোনো কাজ নেই, বুদ্ধি দেয়। যেমন দেখবা, আমি একটু মজা করি, সরি ক্লাসের মধ্যে একটু মজা না করলে আর কেমন হয়। গ্রামে দেখবা ক্যারাম বোর্ড খেলে না, ক্যারম বোর্ড দেখবা এলাকায়, গ্রামের মধ্যে এলাকায় সামনে দোকান পিছনে ক্যারাম বোর্ড, ইদানিং কিন্তু এরকম চলে। আচ্ছা ক্যারাম বোর্ড খেলে কজন বলো? 4 জন, তাই তো? কিন্তু লোক থাকে মিনিমাম 10 জন। একজন লোক দেখবা হাতে একটা সিগারেট নিয়ে বুদ্ধি দেয়, আরে গুটিটা এমনি মারে এমনি মারে, এমনি মারলে চলে যাবে। ওকে স্ট্রাইক দিলে 100% নিতে পারবে না, কারণ ও কিন্তু বুদ্ধিদাতা। ওর কাজ খেলা না, ওর কাজ খেলা দেখা এবং বুদ্ধি দেওয়া। অর্থাৎ বাংলাদেশে আপনি দেখবেন মানুষ অহেতুক সময় নষ্ট করতেছে, এটা কিন্তু ভালো না। আবার একদিকে ব্যাপারটা কি, একজন আরেকজনের বিপদে দৌড়ে চলে আসে, যেমন জানাজার নামাজে, আরে বাপরে বাপ দূর থেকে আমরা জানাজা নামাজ পড়তে যাই, কিন্তু তুমি বিদেশ চলে যাও বাবা, দেখবা পাশের ফ্ল্যাটের একটা মানুষ মারা গেছে, আরে তার খবরও নেই, অনেকদিন ধরে দেখে না যে ভাই ওনাকে দেখছি না কেন, আরে উনি তো পাসে হয়ে গেছে, উনি কিক ইন দ্য বাকেট। মনে রাখবা কিক ইন দ্য বাকেট মানে মারা যাওয়া, মনে থাকবে এই কথাটা, কিক ইন দ্য বাকেট এটা তো মারা যাওয়া। যেমন হি কিকড ইন দ্য বাকেট লাস্ট নাইট, সে গত দিনে গত রাতে মারা গেছে। তুমি বলো স্যার কিক ইন দ্য বাকেট মানে তাকে ঝুড়িতে ফেলে দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। কিক ইন দ্য বাকেট মানে মারা যাওয়া, হোয়াট এভার। তো যে কথাগুলো আমি বলছিলাম সেটা হচ্ছে এইটা, যে আমরা যারা এটা পড়ছি, তাহলে ওই যে মায়ের কথা বলছিলাম, তো মায়ের সাথে নানির যে কথাটা আসলে এটা কিন্তু খুব মজার, এবং এটার বিরুদ্ধে কথা বললে কয়েকটা বিষয় হয়। দেখবা ঘরে দেখবা ওই দিন রান্না ভালো হয় নাই, ভাত শক্ত হয়েছে, দেখবা তরকারিতে লবণ বেশি হয়েছে বা কম হয়েছে, দেখবা যে ডাইনিং রুমে ঠাস ঠাস শব্দ, হাত দিয়ে কলম পড়তেছে, বা দেখবা তোমার গ্লাস পড়তেছে, ওরে সাউন্ড, মানে এটা কিন্তু মজা ভাব, এইটাই তো ভালো লাগা। তো যে কথা বলছিলাম, তাহলে বলো এবার উত্তর দাও, মজা করলে এবার উত্তরে আসো। মাই মাদার ইজ বিজি ড্যাশ দা ফোন, আমি দা ফোন বলেছি না, তো দা ফোন বললে যাবা ভার্বের দিকে, ইজ ভার্ব বি ভার্ব আছে, তাহলে হবে কি বলো? অন দা ফোন। যদি বলতাম মাই মাদার ইজ বিজি
ঠিক আছে, ড্যাশ ফোন দা বলি না, তাহলে হতো বাই ফোন। বুঝতে পেরেছি? কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? মাই মাদার কল্ড মি ড্যাশ দা ফোন, এবার হতো কি ওভার দা ফোন, কারণ কল্ড এটা বি ভার্ব না। আশা করি তোমরা আমার ইন, অ্যাট এবং অনের কিছু কিছু ব্যবহার তোমরা মোটামুটি জটিল বিষয়গুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আরো অনেক ব্যাপার আছে, আমরা ধারাবাহিকভাবে আমরা হয়তোবা পার্ট 2 নিয়ে যেদিন কথা বলবো ইনশাল্লাহ, আমরা ওই সময় এই আলোচনাগুলো করবো ইনশাল্লাহ। অনেক কিছু এখানে আছে আমাদের। আর তোমরা দোয়া করবে আমাদের জন্য। হ্যাঁ, এটা সত্য কথা, ইংলিশ ক্লাস একটু ইরেগুলার হয়, বাট ইরেগুলার গুলো সুন্দর, মাঝে মাঝে ইরেগুলার না হলে ভালো লাগে না, এটা সত্য কথা। থাকো, জানো আমার পেছনে বসে তোমার খুব মজা নিচ্ছে, হাসতেছে যে স্যার এটা কেন হচ্ছে, বাট ব্যাপার ইনশাল্লাহ আশা করি আমরা তোমাদের সাথে আবার খুব দ্রুত দেখা করবো। অল দ্য ভেরি বেস্ট, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।